বৌদির মেন যে ঘরের দরজা, যে একজন ভীষণ কদাকার একটি মহিলা, যার দাঁত দুটো বড় বড়, সে গ্রিল ধরে বৌদি গ্রিলটার সামনে দাঁড়িয়ে বলছে যে তোর এত হাসি খুশির জীবন তো আমি সব নষ্ট করে দেবো। মুখটা তুলে দেখছেন ওই যে ভদ্রমহিলা কানুর মা, তিনি লাল পাড় সাদা শাড়ি পরা, একটা বড় কপালে মানে সিঁদুরের বড় টিপ, কোকড়ানো চুল, ওনার খোলা, ওনার কোকড়ানো চুল ছিল, চুল খোলা, ওই গাছ ওই গুড়ি থেকে মানে পায়ে আলতা পরা, হাতে শাঁখা পরা, উনি কিন্তু বিধবা ছিলেন। এই পা দুটো নামালেন গাছ থেকে, আস্তে 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 বাড়ির দরজাটা খুললেন, ঢুকলেন, ঢুকে ঘরে ঢুকে গেলেন। আজকের পডকাস্টটিতে বরাহনগরের এবং রহড়ার বাড়ির দুটি ঘটনা তুলে ধরা হয়েছে। আর আজকের ঘটনা শেয়ার করেছেন পল্লবী মুখার্জি পাল। ওনাকে প্রথমেই আমার তরফ থেকে মার্জনা চেয়ে এনেছি পডকাস্টটি এতটা দেরিতে আপলোড দেওয়ার জন্য। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু টেরর এফএম। আজকে আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, এবং আপনারাও যদি আমাদের সাথে নিজেদের জীবনের ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক এবং আমাদের ফেসবুক প্রোফাইল লিংকের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। আর বেশি দেরি করব না, তো শুরু করছি আজকের এই ভয়ানক একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. পল্লবীদি, কেমন আছেন আপনি? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে, আশা করি দিওয়ালি ভালোই কাটলো আপনাদের। হ্যাঁ, আমার খুব ভালোই কেটেছে। আপনার কেমন কেটেছে? আমারও বেশ ভালোই কেটেছে। তো আপনার সাথে দিওয়ালির আগে বোধহয় ফেসবুকে কথা হয়েছিল, এবং আপনার কাছে আমি যতদূর জানতে পেরেছিলাম যে আপনার জীবনে কয়েকটা ঘটনা রয়েছে যেগুলো ভৌতিক বলা চলে বা প্যারানর্মাল বলা যেতে পারে। তো আমি আজকে জানতে চাইবো যে যেসব ঘটনাগুলো ঘটেছে আপনার জীবনে সেগুলো যদি আমাদেরকে ডিটেলসে যদি আমাদের সাথে বা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে যদি আজকে একটু শেয়ার করেন তাহলে আমরা জানতে পারবো যে ঘটনাগুলো কতটা ভয়াবহ ছিল। অবশ্যই, নিশ্চয়ই শেয়ার করব। মানে এই ঘটনাগুলি মানে দুটোই ভীষণ ভাবে আমার মায়ের সাথে জড়িত, এবং কিছুটা আমার সাথেও জড়িত আছে। মানে পরপর আমি দুটি ঘটনা আগে বলবো, যে দুটি ঘটনা মানে আমার মানে জীবনে অনেকটাই এফেক্ট ফেলেছে আর কি। মানে আমার জীবনে বলতে গেলে মায়ের জীবনে ভীষণ ভাবে এফেক্ট ফেলেছে, সেই দুটো ঘটনা আমি আগে বলতে চাই। আর এছাড়াও আমি ছোটবেলার থেকে, যেহেতু আমার দিদার কাছে মানুষ, তো আমার দিদা বা আমার বম্মা যিনি ছিলেন, তিনি আমাকে প্রচুর মানে তাদের জীবনের কিছু কিছু এক্সপিরিয়েন্স তাই আমার সাথে শেয়ার করেছেন, আমি সেগুলো শেয়ার করব, কিন্তু সেগুলো একটু পরের দিকে। আগে যে ঘটনা দুটো আমার মায়ের জীবনের একদম মানে কি বলবো, আমার মায়ের জীবনকে পুরো অন্য রকম একটা বিষয়ে মানে পরিবর্তিত করে দিয়েছে, সেইটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম বলি যে আমার মা একজন স্টুডেন্টকে পড়াতো। মা যাকে পড়াতো তারা তিন ভাই বোন ছিল। প্রথমে বড় দিদি, তারপর মেজো বোন, তারপর তারা ভাই ছিল। তো এই ভাইটিকে মা পড়াতে যেতেন। তো দিদি ভাইয়ের মতো সম্পর্ক ছিল। আর মেজো বোন যিনি ছিলেন, তিনি নিজের দিদির থেকেও আমার মাকে ভীষণ বেশি ভালোবাসতো, কারণ আমার মায়ের সাথে আর কি সবকিছু শেয়ার করা থেকে শুরু করে মানে এইটা একটা মানে সব মানে ওনার লাইফে যা যা ঘটনা ঘটতো সেটা কখনো দিদিকে শেয়ার করতো না, মাকে শেয়ার করতো। কারণ মা, ওনার দিদি যিনি ছিলেন তিনি ভীষণ মানে টাফ ছিলেন সেই সময়। এবার যে দিনের ঘটনাটা বলছি তার আগের কিছু মুহূর্ত বলি, তবে মানুষের বুঝতে সুবিধা হবে সবার। তো মানে মা পড়াতে যেতেন, আর যখন আমার মা পড়াতে যেতেন তখন তখন আমার যে ওই দিদির কথা বলছিলাম আর কি, দিদি এবং তার মা দুজনে মিলে সিরিয়াল দেখতে যেত। আগেকার দিনে হতো না যে একটা বাড়িতেই টিভি ছিল আর সবাই মিলে সেইখানে টিভি দেখতে যেত। তো উনি দিদি আর যে জেঠিমা
তারা দুজন ওখানেই টিভি দেখতে যেত। এটা কত বছর আগের ঘটনা? এটা অনেক বছর আগের ঘটনা। এটা মোটামুটি 80 আগে? 1980, হ্যাঁ 1980 এরকম টাইপের ঘটনা। আচ্ছা। তো সেই সালের ঘটনা। তো মা যখন ওই ভাইটিকে, মানে মায়ের যে স্টুডেন্টটিকে তাকে পড়াতো, তো তখন ওই যে মেজ বোনটি যার কথা বলছিলাম, সে আমাদেরই পাড়ার একটি ছেলের সাথে, না আমার মামার বাড়ির ঘটনা বলছে এটা, তো মামার বাড়ির পাড়ার একটি ছেলের সাথে তখন তিনি প্রেমের একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মাকে সব ঘটনা এসে বলতো। আমার মায়ের ডাক নাম ছিল রিন্টি দি, তো রিন্টি ডাক নাম ছিল রিন্টি। এবার এসে বলতো রিন্টি দি আজকে এই কথা হয়েছে, রিন্টি দি আজকে এই কথা হয়েছে। তো একদিন মা পড়াতে গেছে, এবার সন্ধ্যেবেলা মাকে বলেছে যে দিদি তুমি ভাইকে পড়াও, আমি আসছি। যুবকটির নাম কিছু একটা ছিল, আমি একটা নাম দিলাম যে প্রবীর। তো আমি প্রবীরের সাথে দেখা করেই আসছি, মা আর দিদি এসে যাওয়ার আগে আমি চলে আসবো। তো মা পড়াচ্ছে যথারীতি ভাইকে, মা যেন রোজই যায়, কোনো ব্যাপার না, ওরা চলে আসবে। তো সেদিন কি হয়েছিল, লোডশেডিং হয়ে গেছিল। তো লোডশেডিং হয়ে যাওয়ার দরুন জেঠিমা আর যে দিদি আর ওনার মা আর দিদি তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে যথারীতি তাদের বোনকে দেখতে নেন, তার বোনকে দেখতে পায় না। তো মাকে জিজ্ঞাসা করে রিন্টি ও কোথায়, তো মা কোনো উত্তর দিতে পারে না, কারণ কি বলবে, কি জানে না জানে। তো ওরা মা আর বড় বোন দুজনে মিলে মেজ বোনটিকে খুঁজতে বেরোয় রাস্তায়। এবার রাস্তায় খুঁজতে বেরোনোর পর তারা ছেলেটির সাথে কথা বলছে, সেই সময় দেখে নিয়ে ওই রাস্তা থেকে দিদি বোনকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসে এবং সেই সময় মা উপস্থিত ছিলেন সেখানে। মা বাধা দেয় যে না মারিস না বা এরম, এবং মানে যে বাঁচানোর জন্য যেটুকুনি করে। তো আমার মাকে বলা হয় যে না তুমি বাড়ি চলে যাও, এটা আমাদের পরিবারের ব্যাপার, আমরা সামলে নেবো। তো মা যথারীতি ওখান থেকে বাড়িতে চলে আসেন। আসার পর সেদিন আর রাত্রে কোনো খোঁজ খবর পাইনি। এবার রাত্রেবেলা ও সারা রাত খাইনি, পরের দিনও সারা রাত কিছু খাইনি। পরের দিন মায়ের জ্বর থাকার জন্য মা আর পড়াতে যেতে পারিনি সেই দিনের জন্য। এবার ছেলেটি মায়ের স্টুডেন্ট, সে মাকে বাড়িতে ডাকতে আসে যে রিন্টি দিদি পড়াতে যাবে না। তো বলে না রে আজকে শরীরটা খুব খারাপ, তো আমি পড়াতে আসবো না। এবার ঘটনা আমরা বললে রাখি, আমার মামার বাড়িটা যেখানে ছিল আগেকার দিনে যেমন হতো পায়খানা বাথরুম ঘরের থেকে দূরে হতো, উঠোন পেরিয়ে পায়খানা বাথরুমে যেতে হতো। ওই পায়খানা বাথরুমের পেছন দিকে ওদের বাড়ির জানলা ছিল, মানে রান্নাঘরের জানলা। আমাদের পায়খানা বাথরুমের পেছন এবং ওদের রান্নাঘরের জানলা সোজাসুজি দেখা যেত আমাদের পাক্কতলায় দাঁড়ালে। তো আমার সেদিন মা যেহেতু পড়াতে যায়নি, বাড়িতে ডাকতে এসছে, এসে বলছে দিদি কেন পড়াতে যাবে না। তো মা বলেছে না জ্বর হয়েছে। তো ইতিমধ্যে ওই রান্নাঘর থেকে চিৎকারের শব্দ আসছে এবং মায়ের নাম ধরে রিন্টিদি বাঁচাও বলে জোরে আর্তনাদ করছে। তো মা আর এবং ওর ভাইটি দুজনে দৌড়ে পাটকতলায় গেছে এবং সেখানে আরো 2-3 জন জড়ো হয়ে গেছিলেন, তো মামার বাড়ির 2-3 জন। তো তারা গিয়ে দেখে ওই মেয়েটি মানে গায়ে আগুন দিয়ে রান্নাঘরের মধ্যে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে এবং যথারীতি মায়ের নাম ধরে মানে ডেকে মানে বাঁচার জন্য আর্জি জানাচ্ছে। কিন্তু যখন দরজা খুলে সবাই ঢোকে ততক্ষণে উনি আর কি আর মানে সেরকম অবস্থা থাকে না, ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার 3 থেকে 4 দিন উনি স্টে করে, তারপর উনি মারা যান। তো মারা যাওয়ার পর ওনার অপঘাতে মৃত্যু, যেহেতু 3-4 দিনের ওনার কাজ হয়ে যায়, তারপর শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর আমার মা আবার পড়ানো শুরু করে। তো পড়াতে শুরু করে মা যেদিন প্রথম মানে ওনার কাজ কমপ্লিট হওয়ার পর প্রথম যেদিন পড়াতে গেলেন সেদিন মা আর ভাইটি ছিল, ওর দিদি আর ওর মা আবার সিরিয়াল দেখতে গেছিল। তো আমার মা গেছে, গিয়ে পড়াচ্ছে। হঠাৎ করে ওদের রান্নাঘর থেকে, এবং ওদের রান্নাঘরের যে দরজাটা বাইরে দিয়ে শিকল আটকানো ছিল, আর মা আর ওই ভাইটি যে ছিল সে বিছানায় বসে পড়ছিল, ঘর থেকে রান্নাঘরটা একদম 1-1.5 হাতের দূরত্বে। এবার যাই হোক পড়ছে, হঠাৎ করে শুনতে পায় মা
যে রান্নাঘর থেকে কিছু ঝনঝনিয়ে বাসনপত্র পড়ে গেল। তো মা যথারীতি উঠে দরজাটা খুলে আলোটা জ্বালিয়ে দেখে যে না, বাসন যেমন যেখানে ছিল তেমন, কোনো বাসন পড়ার যে আওয়াজটা হলো সেটা কিন্তু কোনো বাসন পড়েনি। তো মা ভেবেছে হয়তো এই বাড়িতে হয়নি, অন্য কোনো বাড়িতে হয়েছে। তো মা কি করে আবার দরজাটা দিয়ে শিকলটা যেমন ছিল তুলে দিয়ে মা আবার পড়াচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে ওই ঘটনাটা ঘটায় ওই মোটামুটি 5 থেকে 6 মিনিট বাদে রান্নাঘরের ভেতর থেকে মনে হচ্ছে দরজাটা খুব জোরে ধাক্কাচ্ছে এবং মায়ের নাম ধরে, রিন্টিদি বাঁচাও, আমাকে বাঁচাও। আর যদি শিকলটা না তোলা থাকতো হয়তো দরজাটা খুলেই যেত বা ভেঙে যেত, এরকম কোনো ব্যাপার হতো। তো সঙ্গে সঙ্গে মা ওই দৃশ্য দেখে মা ভাইটির হাতটি ধরে ওখান থেকে এক দৌড়ে এসে আমার মামার বাড়ি থেকে তাদের বাড়ি একটা গলি ছিল। তো গলিটা দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে এসে আমার মা বাড়িতে চলে আসে, আমার মামার বাড়িতে এসে আমার দিদাকে সমস্ত ঘটনাটা বলে। তো আমার দিদা ওই ছেলেটিকেও বসিয়ে রাখে যে না, মা না আসলে ছাড়বো না। পরে তার মা আর দিদি যখন ফেরত আসে তাদেরকে সব ঘটনাটা বলে যে ভাইকে নিয়ে যায় বলে নিয়ে গেল তারা ভাইকে। মায়ের খুব জ্বর, সেই রাত থেকে প্রচন্ড জ্বর মায়ের। তো মা 3-4 দিন আর পড়াতে যায়নি, কিন্তু মা ওই শুনতে পেত আমার মাকে কিন্তু ওই বাঁচাও রিন্টিদি বাঁচাও এই গলাটা মা অনেক দিন শুনেছে। প্রায় সপ্তাহখানেক মতো এরকম শোনার পর মা আমার দিদা যিনি ছিলেন তিনি ওই ভদ্র যিনি মারা গেছেন তার মায়ের কাছে গিয়ে বলতেন যে আমার মেয়ে এরকম অসুস্থ হয়ে পড়ছে, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। তো তারা তো হেসে উড়িয়ে দিয়েছেন যে এরকম হয় নাকি, আমার বোন আমাকে না করে কেন আপনার মেয়েকে কেন ডাকাডাকি করছে। তো যাই হোক, এরকম বলার পর তারপর কিছুদিন পর থেকে ওনাদের বাড়িতেও এমন উৎপাত শুরু হয় আর কি, যে ওনারা আর কি থাকতেই পারতো না এই বাড়িতে। তারপর লাস্টে গিয়ে ওরা গয়ায় পিণ্ডদান করে। পিণ্ডদান করার পর থেকে আমার মা আর কোনোদিন ভয় পায়নি, ওই ঘটনা নিয়ে আর কোনোদিন ভয় পায়নি। কিন্তু মায়ের লাইফে ওটা একটা প্রথম ইয়ে ছিল যে ওইভাবে মৃত্যুর পরেও কেউ মায়ের নাম ধরে ডাকছে। এবং সেটা শুধু মা নয়, ওই মায়ের যে স্টুডেন্ট সেই ভাই ওনার ভাই উনিও শুনেছিলেন। তো এখনো রাস্তায় যখন ওই ভাইটির সাথে মায়ের দেখা হয়, আমি মামা বলি তাকে, তো মামার সাথে যখন দেখা হয় আমি মামাকে বলি এরকম সত্যি হয়েছিল, এরকম একটা ব্যাপার আমি মায়ের মুখ থেকে শুনেছি। তো মামা বলে হ্যাঁ, আমিও আমার সাথেও এই জিনিসগুলো প্রচুর বার হয়েছে। ওই জন্য এতটাই ভয়ঙ্কর ছিল যে খুব মায়ের সাথে খুব এটা ইয়ে হয়ে গেছিল আর কি, ভয়ের ব্যাপার হয়ে গেছিল একটা, এতটাই ভয়ঙ্কর এই ঘটনাটা ছিল। আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই হ্যাঁ। যে ওই যে মহিলা যে আপনার মায়ের নাম ধরে এবং আপনার মায়ের ভাইয়ের নাম ধরে যে ডাকাডাকি করতো, সেটা কি হ্যাঁ। কারণে করতো না করতো কোনো কারণ পাওয়া গেছে কি বা পরে জানা গেছে? আসলে হ্যাঁ, ব্যাপারটা কি বলুন তো, উনি মায়ের সাথে এতটাই ভাবে জড়িত ছিলেন, যিনি মারা গেছিলেন তিনি মাকে দিদি থেকেও বেশি তখনকার দিনে হতো না প্রিয় বান্ধবী, এইরকম একটা জিনিস উনি মানতেন। যে উনি সব কথা মায়ের আমার মায়ের সাথে শেয়ার করতেন। তো মা যেহেতু এতটাই ওনার সাথে জড়িত ছিল, ওই জন্য যখন উনি গায়ে আগুনটা লাগিয়েছিলেন তখন কিন্তু মায়ের নাম ধরেই চিৎকার করছিলেন যে রিন্টিদি বাঁচাও, রিন্টিদি বাঁচাও, এটা বলে চিৎকার করেছিলেন। তাই জন্য মারা যাওয়ার পরেও যতবার মা শুনেছে ওই কাতর আর্জিটাই শুনেছিল যে রিন্টিদি বাঁচাও, রিন্টিদি বাঁচাও। এমনকি মা ঘুমাতে পারতো না, মায়ের সবসময় মনে হতো যে একই 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 জিনিস। এবং আমি হয়তো এটা ভাবতাম যে মা যদি শুধু শুনতো, আমি বলতাম অবশ্যই মনের ভুল, কারণ মা যেহেতু ওই যে টাইমে উনি পুড়ছিলেন ওই টাইমে শুনেছিলেন বলে আমি হয়তো মায়ের মনের ভুল বলেও কোথাও একটা বলতে পারতাম। কিন্তু যিনি মারা গেছিলেন তার নিজের ভাইও এই সেম জিনিস শুনেছিলেন যেদিন ঘটনাটা ওনাদের বাড়িতে হয়েছিল। দরজা ধাক্কে ইন্টিদি বাঁচাও যখন বলেছিলেন মৃত্যুর পরে, তখন কিন্তু ওনার ভাইও শুনেছিল। তো সেইটা তো মিথ্যে হতে পারে না। তাহলে আমি হয়তো বলতাম মাকে যেটা তোমার মনের ভুল,
কিন্তু যেহেতু ওনার ভাইও মানে এখনো ওনার ভাইয়ের সাথে দেখা হলে এখনো উনি এই ধরনের গল্প বলে থাকেন। ওনাদের বাড়িতেও আরো অনেক উৎপাত হয়েছিল, সেটা আমার ঠিক জানা নেই, তবে আমি শুনেছিলাম। কারণ যে সময়ের গল্প সেই সময় আমার মায়ের বিয়েই হয়নি, তো মা আচ্ছা। তখন অবিবাহিত ছিল। হ্যাঁ, তো মা তখন টিউশনি করতো, ওই পড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটে। মানে মায়ের এতটাই প্রিয় ছিল যে মায়ের সাথে সব রকম কথা শেয়ার করতো, তাই জন্য উনি চলে যাওয়ার পরেও কোথাও হয়তো ভেবেছিল যে মা হয়তো মুক্তি দিতে পারে ওনাকে, ওই জন্যই মায়ের প্রতি একটা মানে আলাদা ওনার আকর্ষণ ছিল। তারপর ওনার মা দিদির সাথে অনেক কিছু হয়েছে, যে কারণে মানে সেগুলো আমার ঠিক জানা নেই বলে আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। তো এই কারণে ওনারা পরবর্তীকালে মানে বছর খানেকের মধ্যেই মানে মানে ওনার বাৎসরিক হয়ে যাওয়ার পরে গিয়ে গয়া পিণ্ডদান করে এসেছিলেন। তো আচ্ছা। তারপর থেকে আর কিছু হয়নি। আর হয়েছেও কিনা সেটা আমার জানা নেই, কারণ ওনারা এখান থেকে বাড়ি বিক্রি করে দিয়ে মানে চলে গেছিলেন, অন্য জায়গায় চলে গেছিলেন। আচ্ছা, এই ঘটনাটা তো গেল। আপনি প্রথম দিকে বললেন যে আপনার আরো একটা ঘটনা আছে, ওটা কিভাবে শুরু হ্যাঁ, হয়েছিল একটু যদি বলেন। মানে এই ঘটনাটা আমার মামার বাড়ি মানে রিলেটেড, আমি সেটা আগে বলে নিতে চাই, তবে দর্শকরা তাহলে আমার শ্রোতারা তবে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমি আগে ক্লিয়ার করে নিই, তারপরে মানে আমার কিছু জিনিস ক্লিয়ার করে নিয়ে তবে শ্রোতারা শুনে বুঝতে পারবেন যে কার সাথে মানে কোনটার সাথে কি রিলেটেড আছে, সেটা একবার বলে নিতে চাই আমি। নিশ্চয়। এবার যে ঘটনাটা আমি বলছি সেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে আমার মা যে বাড়িতে মানে আমার দিদা যে বাড়িতে ভাড়া থাকতেন, সে মানে আমার দিদা অনেক অল্প বয়সে বিয়ে করে আসেন ওই বাড়িতে। তো ওই বাড়িতে প্রায় আমার দিদা 42 বছর ভাড়া ছিলেন ওই বাড়িটিতে। তো 42 বছর ভাড়া থাকায় কি হয়েছিল, বাড়ির আর যারা মানে বাড়িওয়ালা যারা ছিলেন তারা সবাই না ফ্যামিলির মতন হয়ে গেছিল। যেহেতু মানে আমার দিদা অনেক কম বয়সে বিয়ে হয়ে ওই বাড়িতে এসেছিল, তো সবাই দেখলে কেউ মনে করতো না যে বাড়িওয়ালার ভাড়াটে, সবসময় এটাই মনে হতো যে যেন একটা ফ্যামিলি। এবং সবাই জানতো যে দিদা হচ্ছে মানে আমার যে বম্মার কথা বলি, সেই বম্মা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছোট মামির দিদা, নিজস্ব দিদা। তো ওই বম্মা সবাই ভাবতো যে বম্মারই আরেকটি ছেলের বউ, মানে বৌমা আর কি আমার দিদা। এবং বম্মার যে নিজস্ব বৌমারা ছিল তারা সবাই আমার দিদাকে বৌদি বলেই মানে সম্বোধন করতো, এবং খুবই ভালো রিলেশন ছিল। এবার বম্মার 6 মেয়ে আর 3 ছেলে ছিল। এবার পরের ঘটনাটা যেভাবে জড়িত, এই বম্মারই ছোট মেয়ের সাথে মানে আমার মায়ের একটা ঘটনা মানে লিঙ্ক আপ ছিল, সেটা নিয়ে ঘটনাটা, পরের ঘটনাটা। এবার হচ্ছে বম্মার যে ছোট মেয়ে, বম্মার মেজ মেয়ে যিনি, তার তার মেয়ের সাথে আমার ছোট মামার বিয়ে হয়েছে। তো সেই সূত্রে মানে আরো একটা ভালো রকম মানে সম্পর্ক তৈরি হয়ে যায়। তো আমার এই জন্যই বলা, যিনি যিনি আমার বাড়িতে উপদ্রব করতেন তিনি আমার ছোট মামির ছোট মাসি, নিজস্ব ছোট মাসি। এবার ঘটনাটা শুরু করি। আমার মা যা যখন ছোট, তো ওই আমার মামির যে মামারা এবং মামির যে মাসিরা তারা সবাই একসাথে বড় হয়েছে। কিছু জন অনেকটাই বড় ছিল, আর কিছু জন হয় না যে অনেক পরে যারা সন্তান হয়, তো তাদের বয়স আর আমার মামা মাসিদের বয়স সেম সেম, মানে কিছু ওই 2-3 বছরের ছোট বড়। তো বাড়িতে এত বাচ্চা কাচ্চা হয়, সবাই খেলাধুলো করতো। আমার মামির ছোট মাসি আর আমার মা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো কিন্তু সেই হতে ওই ছোট মাসি মানে যাকে আমি ছোট দিদা বলতাম আর কি, সেই ছোট দিদা মাকে ভীষণ হিংসা করতো। কারণ আমার মা একটা সরকারি চাকরি পেয়ে গেছিল, বা মায়ের ভালো বিয়ে হয়েছিল এইরকম। তো ওনার আগে বিয়ে হয়, ওনার যে হাজবেন্ড ছিল মানে ছোট দিদার যে হাজবেন্ড ছিল, সে সে একটু মানে হয় না যে ওভার এজ হয় না, মানে ওনার থেকে একটু বয়সে বেশি বড় ছিলেন। তো ছোটদিদার ওই জন্য ওনাকে কখনোই পছন্দ হয়নি, মানে হ্যান্ডসাম নয়, একটু বোকা বোকা বা এরকম ধরনের। তো
তারপরে ওনার একটি কন্যা সন্তান হন, মানে ছোট দিদির একটা কন্যা সন্তান হন। আচ্ছা এরপর আমার মায়ের বিয়ে ঠিক হয়। তার বেশ কিছুদিন পর আমার মায়ের বিয়ে ঠিক হয়। ওনার সন্তান তখন এই 2.5 থেকে 3 বছর, তখন আমার মায়ের বিয়ে ঠিক হয়। এবং আমার বাবাকে মানে অল্প বয়সে সুন্দর দেখতে ছিল। তো আমার মা আমার মতোই গায়ের রং কালো। তো ওনার একটা ঈর্ষা ছিল যে তুই কালো হয়েও এত সুন্দর বর পেলি কি করে, তোর ভাগ্যটা খুব ভালো। এটা সবসময় ঈর্ষা ছিল। নিজের বাড়ি, ওনার স্বামীর নিজের বাড়ি ছিল, থাকা সত্ত্বেও হয় না যে অনেক শরীর হওয়ার জন্য ওই বাড়িতে উনি থাকতে পারতেন না, তো ওনারা ভাড়া থাকতেন। তো সেই জায়গায় আমার মায়ের নিজের বাড়ি কেন হলো এ নিয়ে ওনার মনে, মানে ওই ছবিদার মনে অনেকটা দ্বন্দ্ব ছিল। তো যেদিন আমার মায়ের বউ ভাতের দিন সর্দিদা আমাদের বাড়িতে কন্যাযাত্রী হিসাবে আর কি সবাই যখন গেছিল, সর্দিদা বা সারা বাড়ি মোটামুটি ঘুরে দেখে দেখে বলেছিল মাকে, যিনি যদি কোনোদিন সুযোগ পাই তোর বাড়িতে আমি এসে থাকবো, এই কথাটা বলে এসেছিলেন তিনি। আচ্ছা এবার বলে আসার পর উনি চলে আসেন। তারপর মায়ের সংসার শুরু হয়, আমি মায়ের কোলে আসি, যাই হোক আমি বড় হতে থাকি। যখন 2003 সাল, তখন 25 ডিসেম্বরের ভোরে খবর আসে ওই ছোট দিদা উনি গায়ে আগুন দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে উনি মারা যান। মানে 3 ঘন্টা উনি বেঁচেছিলেন, মানে পড়ার পর থেকে 3 ঘন্টা উনি বেঁচেছিলেন, তারপর উনি মারা যান। তো ওনার বরের বক্তব্য ছিল উনি যখন গায়ে আগুন দেন, উনি নাকি কখন আগুন দিয়েছেন কেউ জানেনি না, তবে মানে ওনার বর বলেছিলেন যে উনি নাকি মানে মোটামুটি ওনার বর যখন টয়লেট করতে উঠেছিলেন তখন ওনাকে দেখেছিল, মানে ওনার বরের যখন ঘুমটা ভেঙেছিল তখন ওই মোটামুটি 1:30-2 টাইমিং ছিল। তো তখনই ওনাকে পাশে দেখতে পাননি। তো ওনার হাজবেন্ড, ছোটদিদার হাজবেন্ড ভেবেছিল যে উনি হয়তো টয়লেটে গেছেন, উনি এসে শুয়ে পড়বেন, তো উনি আবার ঘুমিয়ে পড়েছেন। তো ওই জন্য উনি একটা অ্যাজিউম করে যে উনি হয়তো ওই টাইমে গায়ে মানে আগুন দিয়েছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে উনি ওইভাবেই, মানে উনি যে পুড়েছেন উনি কোনো সারা শব্দ করেননি। মানে একটা যে গায়ে জ্বালা পোড়ার যে একটা শব্দ, মানে একটা মানুষ পুড়ে গেলে যে বিভৎস ধরনের চিৎকার হতে পারে, সেটা উনি কোনোদিনই মানে ওই সময় কখনোই করেননি। যখন উনি পড়ে গেছেন দরজার সামনে, তখন উনি ওনার গঙ্গানির শব্দটা আর কি শুনতে পেয়ে মানে ওনার যে হাজবেন্ড দাদু, সেই দাদু এসে ওনাকে ওরকম দেখতে পেয়ে তারপর সবাইকে ডেকেছে। তারপর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো 3 ঘন্টা বাদে উনি মারা যান। এবার আমার মা সেদিন ভীষণ মানে মন খারাপ করে বসেছিলেন, মা কাঁদছিলেন, খুব কাঁদছিলেন যে কেন এটা করলি, তোর এমনি এটা বেঁচে যাবে, হাজবেন্ড বেঁচে যাবে, মানে সারাদিন না মানে মা অলরেডি কাঁদতে শুরু করেছিল। মানে খবরটা পাওয়ার পর থেকে যতক্ষণ না ওনাকে পোড়ানো হয়েছে, মানে যতক্ষণ না ওনার সাথে ওনার পুরোপুরি মানে অস্তিত্ব নষ্ট হয়েছে, ততক্ষণ আমার মা কেঁদে গেছিলেন। শুধু ওনার নাম ধরে দেখে যে কেন এটা করলি, কি কারণ ছিল, কেন একবার বলতে পারতিস, সেই বলে কান্নাকাটি করছিলেন। এবার হয়ে গেছে উনি মারা গেছেন 2003। 2004-এ ওনার যে বাপের বাড়ি, মানে ওই দিদার বাপের বাড়ি আর আমার যে মামার বাড়ি যেখানে ভাড়া থাকতাম আমরা, সেই বাড়িটা এক ছিল। তো মানে ওই বাড়িতেই আমরা ভাড়া থাকতাম, ওনার বাপের বাড়িতে। এবার ওই বাড়িতে উৎপাত শুরু হলো। এবার বলি, আমার মামির যে ছোট মামি, এটা ছোট মাসির ঘটনা বললাম যিনি মারা গেছিলেন, ছোট মামি যিনি, তিনি তার ঘরটা হচ্ছে সদর দরজা দিয়ে ঢুকে বাড়িতে না একটা বড় উঠোন ছিল, মানে সদর দরজা থেকে পুরো পায়খানা বাথরুম যাওয়া কি পুরো একটা অনেকটাই বড় উঠোন ছিল। উঠোনের দুপাশে সবার ঘর ছিল, মানে ওই আমার মামির বড় মামার ঘর, আমার মামির মেজো মামার ঘর, আমার যে মানে ওই বাড়িতে আমরা ভাড়া থাকতাম তাই ঘর, আরো 2 ঘর ভাড়া থাকতো তাদের ঘর, এরকম করে প্রচুর মানে বড় আর কি, মানে বাড়িতে সবাই পার্টিশন করে করে থাকতাম আমরা। তো একদিন এরকম হয়েছে, ওই ছোট মামির যে ঘর, সেই ঘরটা একদম সদর দরজার সামনে। তো মানে খানিকটা বারান্দা, তার পেছনে ওনার বসার ঘর ছিল, আর শোবার ঘর ওনার বাঁ দিকের হাতে ছিলেন।
তো একদিন রাত্রেবেলা ওনার যে হাজবেন্ড, মানে ছোট মামির যে হাজবেন্ড, মানে ছোট দাদু, তিনি বিয়ে বাড়ি গেছিলেন। আর মামির আরেক মাসি, তো সে সেই সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন, অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। কেন বলছি তার কারণটা, এই কথা কেন সেই কথাটা বলছি। এবার আমার মামির যে ছোট মামি, তিনি ঘরে বসে বসে টিভি দেখছেন। এবার তার টিভিটা যে জায়গায় ছিল, সোফাটা একদম টিভির অপর সাইডে ছিল, সোফাটা দিয়ে বসলে উনি ওই মানে সদর দরজার সামনেটা দেখতে পেতেন। তো টিভির আলো জ্বলছে বলে উনি বাইরের আলো নিভিয়ে দিয়ে আর ঘরের আলো নিভিয়ে দিয়ে, মানে বারান্দার ঘরের আলো নিভিয়ে দিয়ে উনি সবাই হেলান দিয়ে বসে বসে টিভি দেখছেন। যে ছোট দাদু বাড়িতে এলে উনি দরজা খুলে ভেতরে আর কি ঢোকাবেন, ওই জন্য বসে বসে টিভি দেখছেন। হঠাৎ করে দেখে ওনার গ্রিল ধরে, মানে ওনার ঘরে একটা গ্রিল ছিল, মানে হয় না যে সদর দরজার পর নিজের ঘর একটা গ্রিল থাকে, তো ওই গ্রিলটা ছিল। উনি ওইটা দেখছেন কেউ একজন গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে। তো এবার উনি ভেবেছেন ওনার আরেক ননদ, মানে আমার মামির আরেক মাসি ওখানে দাঁড়িয়ে আছে, তো তার নাম বাসন্তী। তো ওই ছোট দিদা, সে বলছে, মানে ছোট দিদি বলতাম, ছোট দিদা মারা গেছেন, আর ছোট দিদি হচ্ছে আমার মামির ছোট মামি। তো আমরা দিদাকে দিদি বলেই ডাকতাম। ওই মানে ওই বাড়ির 3টে দিদি ছিল, বড় দিদি, মেজ দিদি আর ছোট দিদি। আর যারা দিদা ছিল মানে মামির মাসিদের, সবাইকে দিদা বলে ডাকতাম। তো এবার দেখছে যে বাসন্তী যে বলে দিদাটা, সে দাঁড়িয়ে আছে। এবার মামির যে ছোট মামি, সে বলছে, ও বাসন্তী দি, ও বাসন্তী দি, ঘরে আসো না, ঘরে আসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো না তোমার ভাই তো বিয়ে বাড়ি গেছে, এখনো ফেরেনি, ওই জন্য আমি কি করবো, একা টিভি চালিয়ে বসে আছি, আসো না, আসো না। বলছে, কোনো সারা শব্দ দিচ্ছে না। যিনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন, তিনি একটিও মুখে তু শব্দ করছেন না, ওইভাবে দাঁড়িয়ে আছেন। তা ওনার কি মনে হয়েছে যে আলোটা জ্বালবো তবে আসবে, বলে উনি উঠেছেন। উনি যেই উঠেছেন, তখন দেখছে ওই যে মানুষটি দাঁড়িয়ে ছিল, সে মানে মুখটা ঘুরিয়ে উঠোনের দিকে যাচ্ছে। উনি কি হয়েছে বাবা, দিদি এসে চলে গেল। উনি লাইটটা জ্বালিয়ে, এবার বললাম যে উঠোনটা অনেকটা বড়, মোটামুটি একটা মানুষের যেতে মিনিট খানেক, মানে এ পাকা থেকে ও মাথা যেতে একটা মানুষের কিছু মানে মিনিট তো সময় লাগবে। উনি যখন মুখটা বাড়িয়েছেন ওনার গ্রিল থেকে, দেখেন মানে যে মানুষটি দাঁড়িয়ে ছিল, সে ততক্ষণে পাতকতলায় একদম চলে গেছে, পৌঁছে গেছে। মানে ওইটুকুনি সেকেন্ডের মধ্যে উনি পাতকতলায় চলে গিয়ে পায়খানার দিকে ঢুকে গেলেন, মানে পায়খানা বাথরুমের দিকে। তো ছোট দিদি বেশ অবাক, বলছে যে দিদি তাহলে হয়তো মানে উনি তখনও ভাবেননি যে ভূত বা অন্য অন্য কিছু, সেটা তখন উনি ভাবেননি। তো এবার বলা হলো যে ছোট দিদি যে তিনি ভাবছেন যে হয়তো বাসন্তী দিদির, মানে নতুন দিদা, আমি বাসন্তী দিদাকে নতুন দিদা বলতাম, তো নতুন দিদার হয়তো মানে বাথরুম যাওয়ার ছিল, ওই জন্য হয়তো বাথরুম গেছে। তো ছোট দিদি আর কিছু না মনে করে ঘরে এসে শুয়ে পড়েছে। তো পরের দিন যথারীতি সকালবেলা ছোট দিদি, মানে আমার যে ছোট দিদি, সে গিয়ে নতুন দিদাকে ধরেছে, মানে বাসন্তী দিদাকে ধরে বলছে, কি গো বাসন্তী দিদি, কালকে তোমাকে অত করে রাত্রেবেলা ডাকলাম, তুমি এলে না কেন? তোমার ভাই ছিল না, আমি একাই টিভি দেখছিলাম, আসতেই তো পারতে, তোমার ভাই অনেক ভোরবেলা ঠিক করে এসছে। তখন নতুন দিদা না, মানে এটা আকাশ থেকেই পড়ার মতন, আমি তো রাত্রেবেলা সেই যে ঘুমিয়েছি, আর তো উঠিনি। তখন ছোট দিদির মাথায় খেলে মানে টনক হয়েছে, তাহলে ওটা কে ছিল? আমি তাহলে কাকে দেখলাম অত স্পষ্ট? তখন ছোট দিদি একটু মানে অন্যরকম ছোট দিদির ফিলিংস হতে শুরু করে। এইবার এর মধ্যে অনেক ঘটনা হয়েছে। আমার মাসি একদিন, আমার সেজো মাসি একদিন উঠোনে, তখনকার দিনে আমাদের ঠোঙা হতো, তো উঠোনে না ঠোঙার কাগজ কেটে কেটে রেখেছে, পরের দিন কোনো অসুবিধা না, এবং সেটা বেশ রাত্রি করে, মানে ওই মোটামুটি 11:30 পৌনে 12টা অব্দি মাসি একাই উঠোনে বসে বসে, আমার সেজো মাসি ভীষণ সাহসী, তো উনি বসে বসে কাটাকুটি করতেন। মোটামুটি শীতকালেরই রাত, তখনও চলছিল, এই জানুয়ারির দিকে, তো সবাই শুয়ে পড়েছে, উঠোনের আলোটা জ্বলছে, আমার মাসি একা বসে বসে কাগজটা আর কি ঘাটছে। তো মাসি পট করে পেছনে ঘুরে তাকিয়ে দেখে আমার যে ছোট দিদা, মানে মামির ছোট মামি, সে দাঁড়িয়ে আছে।
আমার মাসি দেখে হেসে আবার কাজ করতে শুরু করেছে। হঠাৎ করে মাসির মনে পড়েছে যে উনি তো জীবিত নন, তো পেছন ঘুরে তাকাতে আর কিছু দেখতে পাইনি। এবার ওই বাড়ির অনেকেই না পোড়া গন্ধ পেত, ভীষণ ভাবে জোরালো কিছু পুড়লে যেমন গন্ধ হতো সেরকম প্রায় কেউ না কেউ প্রায়শই গন্ধ পেত। তো এবার যাই হোক ওই বাড়িটা ওই আর কি বন্ধনী দেওয়া হয়। ওই বাড়িটা কোথায় ছিল এক্স্যাক্টলি? এই বাড়িটা ছিল, আমি যে ঘটনাটা বলছি সেটা বড়নগরের ঘটনা। আমাদের আচ্ছা। বড়নগরে, হ্যাঁ, যে কেউ জানবে একদম 1 নম্বর ক্ষেত্রমোহন বাড়ি, মানে ক্ষেত্রমোহনের 1 নম্বর বাড়ি ওটা। ক্ষেত্রমোহন আচ্ছা। ব্যানার্জি লেন আমাদের পুরো অ্যাড্রেসটা। তো ওই ক্ষেত্রমোহনের 1 নম্বর বাড়ি ওটা ছিল, মানে এখনো আছে এবং যে কেউ বললেই মানে জানবে ওই বাড়িটার কথা আর কি। আচ্ছা। তো তারপরে কি হয়, এবার ওই বাড়ি থেকে আমার দিদারা, মানে যেহেতু ওনাদের ভাইদের মধ্যে বাড়ির আর কি মানে ভাগ বটোয়ারা হয়, ওই জন্য দিদা আর কি ওই বাড়ি ছেড়ে একটি নতুন বাড়ি, মানে ঠিক এই বাড়িটারই উল্টো রাস্তায়, মানে আমরা মানে ক্ষেত্রমোহন ছেড়ে এবার বিহারীলাল পার্ক স্ট্রিট আমাদের এখানে আছে, 14/6 বিহারীলাল পার্ক স্ট্রিটে আমরা চলে আসি বাড়িটা ছেড়ে। যেহেতু ভাই ভাইদের মধ্যে ভাগ বটোয়ারা হয়ে যেটা নিজের পজিশনে বাড়ি করে নিয়েছিল, তো ওই জন্য আমাদের উঠতেই হয়েছিল, আমরা ভাড়াটিয়া ছিলাম বলে, তো আমরা চলে আসি। এরপর আমার নিজের বাড়ি হচ্ছে খড়দা রহড়া বাজারে, মানে আমার বাড়ি থেকে মিশন 10 মিনিটের দূরত্বে, রামকৃষ্ণ মিশন রহড়া আচ্ছা। নিশ্চয়ই নাম শুনেছেন। তো ওই রামকৃষ্ণ মিশন আমার বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে। আমার মায়ের বিয়ে হয়েছে ওই রহড়া বাজারে, মানে আমার পৈতৃক বাড়ি রহড়া বাজারে, এবং আমি আমার দিদার কাছে মামার বাড়িতে মানুষ হয়েছি, মানে বড়নগর। আমার টোটাল বেড়ে ওঠাটা পুরোটাই বড়নগর। আচ্ছা। তো আমি আমার বাবার বাড়িতে শনি রবিবার করে ঘুরতে যেতাম, মানে বাবা মায়ের সাথে দেখা করতে যেতাম। যেহেতু শনি রবিবার পড়ার ছুটি থাকতো, ওই জন্য আমি প্রত্যেক শনি রবিবার বাবার বাড়িতে ঘুরতে যেতাম। এবার ঘটনাটা হচ্ছে, আমার মা বড়নগরী গোকুল বাবুর বাজারে স্টাডি ক্লাব বলে একটা মানে ক্লাব আছে যেখানে অঙ্গনওয়াড়ি স্কুল হয়। তো আমার মা সেই স্কুলের কর্মী ছিলেন, কাজ করতেন। তো এবার এই ঘটনাটাই কন্টিনিউ চলছে। এবার ওই ছোট দিদি তো এই বাড়িতে বন্ধক দিয়ে দিলেন। ছোট দিদি যেহেতু ভীষণ ভয় পাচ্ছিলেন, মানে মামি, ছোট মামি। এবার ঘটনাটা ফিরছি যে মামি যেহেতু বন্ধক মানে বাড়ি বন্ধন দিয়ে দিলেন, এরপর উনি কি করলেন, ওনার নিজের শ্বশুর বাড়ি, মানে যে ছোট দিদার আমি গল্প বলছি, সেই দিদার শ্বশুর বাড়ি ছিল মহাকালী পাঠশালা বড়নগরেরই। আমাদের কুটিঘাটের এখানে মহাকালী পাঠশালা বলে একটি স্কুল আছে, স্কুলের একদম মানে ঘেঁষি গলিতে ওনার শ্বশুর বাড়ি ছিল। তো উনি মারা যাওয়ার পর উনি 2003-এ মারা যান। 2005-এ যেহেতু বাচ্চাটা খুবই ছোট, মানে ওনার মেয়ে খুবই ছোট ছিলেন, তো ওই জন্য ওনার হাজবেন্ড আরেকজনকে বিয়ে করেন। তো এবার ওই মা এসে মানে বাচ্চাকে আর কি উনিও ভীষণ ভালোবাসতেন, নিজের সন্তানের মতোই ওই দিদার মেয়েকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু হলেও কি হবে, মানে মানুষ তো সৎ বললেই সৎই ভাবে আর কি, যদি নিজের মা নয়। উনি মারধর একটু করতেন, মানে আর কি বাচ্চা বদমাইশি করলে উনি মারধর করতেন। তো এরকম একদিন মেয়েটিকে, মানে আমাদের যে মাসি মানে দিদার আর কি মেয়েটিকে একদিন খুব মানে কোনো কথা শুনেনি, বাচ্চা মানুষ কিছু একটু মারধর করে ফেলেছিলেন। তো উনি মানে যে দ্বিতীয় মা, সে আর কি পায়খানায় গেছিল। তো পায়খানার দরজাটা যেই মানে খুলেছে, তো আমার এই ছোট দিদা যে, সে একদম শয়তান পায়খানার দরজার বাইরে দাঁড়িয়ে ওর দিকে দেখছে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। এবার আমার যে দিদা মারা গেছে, তার হাজবেন্ড নিজের নতুন বউকে সারা রাস্তায় খুঁজছে, এদিক ওদিক খুঁজছে, কোথায় কোথায় কোথায়। তো পায়খানায় অচেতন অবস্থায় ওই নতুন দিদাকে, মানে আরেক যে নতুন যে বিয়ে করে এসেছিলেন নতুন বউকে, অচেতন অবস্থায় পায়খানায় পাওয়া যায়। তো তাকে যখন বের করে এনে জলের ছেটা পেটা দেওয়া হয়, তখন বলে যে তাকে বলছে তুমি পায়খানায় এতক্ষণ ধরে কি করছিলে? তো বলে যে এরকম দিদি দাঁড়িয়েছিল বাইরে, আমি মেয়েকে মেরেছি, তাই জন্য আমাকে শাস্তি দিতে এসছে।
কি বাজে কথা বলছো? বলছে হ্যাঁ গো দিদি দাঁড়িয়ে আছে। এবার ওই ছোটদিদার ফটো, ওনাদের যেহেতু অবশ্যই প্রথম স্ত্রী উনি, তো ওনার ঘরে ওই ছোটদিদার একটা ছবি লাগানো ছিল। তো এই ছবিটা যখনই এই নতুন বউ দেখতো না, তো ছবিটা আমার দিকে তাকাচ্ছে, হাসছে, চোখে পলক ফেলছে, ঘাড় ঘোরাচ্ছে, আমি ওই ছবিটা নিতে পারছি না। তো ছবিটাকে মানে কোনোভাবে মানে ঢাকাঢুকি দেওয়া হলো। তা যাই হোক করে এবার দাদু কি করলো, মানে মানে ওই যে দাদু আর কি, ছোট দিদার বর, সে বললো না এই বাড়িটা মানে বেঁধে দেওয়া হোক, তাহলে হয়তো উনি কিছু করতে পারবেন না। তো যথারীতি ওনাদের বাড়িতেও বন্ধনই পড়ে গেল। এবার ওই দাদু একদিন আমার মা যে স্কুলে কাজ করতো সেই স্কুল থেকে ওই দাদুর বাড়ি 10 মিনিটের দূরত্বে। তো দাদু একদিন মায়ের স্কুলে এসেছিল, এসে বলছিল যে রিন্টি এরকম আমার মেয়েটাকে তো তুই জানিসই, তো তুই দেখ না ওর জন্য একটা ভালো টিচারের সন্ধান করে দে না, মেয়েটা মা চলে যাওয়ার পর থেকে একদম বকে গেছে। তো আমার মা বলেছে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি আমার মেয়েকে যে পড়ায় সেই টিচারের কাছেই তো কাকু আপনার মানে পিসেমশাই আপনার মেয়েকে মানে পড়তে দেবো। এবার বলে রাখি ঘটনাক্রমে আমার যে ছবিটা মারা গেছিল সেই দিদার সম্পর্কে আমার মায়ের পিসিমা হতেন সম্পর্কে, কিন্তু বয়সের তফাৎ খুব একটা না, 4 থেকে 5 বছরের তফাৎ ছিল মায়ের সাথে ওনার। হতো না আগেকার দিনে যে অনেক পরে পরেও অনেক সন্তান হতো, তো ওই জন্য বয়সের ডিফারেন্সটা খুব বেশি না মায়ের সাথে, কিন্তু সম্পর্কে আমার মায়ের পিসিমা হতো। কিন্তু মা নাম ধরেই ডাকতো, যেহেতু বন্ধু ছিল ওই জন্য কোনোদিন আর কি ইয়ে বলে মানে পিসিমা বলে ডাকেনি আর কি। তো এবার সেই দিন ছিল শনিবার, আমি আমার মায়ের সাথে আমার রহড়ার বাড়ি গেছিলাম। মানে মা যখন অফিস থেকে মানে মা যখন বাড়িতে যেত, তখন আমাকে মানে কাজ করে অফিস থেকে যখন বাড়ি যেত, তখন মামার বাড়িতে এসে আমাকে নিয়ে তারপর রহড়ার বাড়ির জন্য আমরা যেতাম, আমি আর মা দুজনে বাড়ি যেতাম। তো যাই হোক সেই দিন রাত্রেবেলা এবার আমার বাড়ির ঘটনায় আসি, মেন যে ঘটনাটা মায়ের সাথে ঘটেছে সেই ঘটনাটাই আসি। আমার বাড়িটা হচ্ছে, আগে একটু মানে ডেসক্রিপশনটা দিন তাহলে পরে বুঝতে অসুবিধা হবে। বাড়িটা হচ্ছে 2 কাঠা জমির ওপর, 2 কাঠা জমির ওপর 6টা ঘর, একটা পায়খানা বাথরুম আর একটা এক্সট্রা রান্নাঘর, মানে 4টে ঘর, শোবার ঘর, 2টো রান্নাঘর আর একটা এক্সট্রা রান্নাঘর, আর মাঝখানে পায়খানা বাথরুম। মানে আমার বাড়িটা ছিল দালানে উঠে এল শেপের মতন। আমার বাড়িতে দালানে উঠেই ফার্স্ট আমার ডান দিকে আমাদের কলের ঘর, মানে ওটা আগে আমার মা রান্না করতো কিন্তু এখন ওটা কলের ঘরে পরিণত হয়েছে। তারপর আমাদের পায়খানা বাথরুম, তারপরে রান্নাঘর, মায়ের রান্নাঘর, তারপর আমার শোবার ঘর, তারপর আমার বাবা মায়ের ঘর, আমার ঠাকুমার ঘর, কাকুর ঘর, এবং এর পাশে ভাঙা রান্নাঘর ছিল, সেটা পরে মানে একদমই ভেঙে দিয়ে মানে খালি জায়গা করে রাখা হয়েছে। তো ওখানে এখন কাকুর পায়খানা বাথরুমের চেম্বার করা হয়েছে। তো আমার বাড়িটা এরকম এল শেপের ছিল। এবার আমি যখনকার ঘটনা বলছি 2007, এখন আমার বাড়ি সম্পূর্ণ নিরাপদ, মানে গেট লাগানো, সম্পূর্ণ একদম চারিদিক দিয়ে প্যাকড, মানে কেউ কোথাও দিয়ে ঢোকার মানে কোনো রাস্তা নেই। কিন্তু তখন আমার বাড়ি পুরো ওপেন, বারান্দা টারান্দা পুরো ওপেন ছিল। তো এবার আমাদের যে রান্নাঘর মানে জলের ঘর, তখন ওটা আমাদের রান্নাঘর ছিল, মা ওখানে রান্না করতো। আর আমার মা এখন যেখানে রান্না করে সেখানে আগে ঠাকুমা রান্না করতেন। তো এই রান্নাঘরে আমাদের খাবারের আলমারি টালমারি সব থাকতো। এবার বলি, আমাদের যে পায়খানা বাথরুমের দরজাটা তখন ছিল, তো সেটা একটা লোহার মানে অ্যালুমিনিয়াম শীটের যে দরজাগুলো হয় না, চারিদিকে কাঠের ফ্রেম করে অ্যালুমিনিয়াম মাঝখানে থাকে, ওই শীটের দরজা ছিল। আমাদের দরজাটা এতটাই ভারী ছিল, আপনি যদি কোনোভাবে দরজাটা খুলে ছেড়ে দেন আপনার থেকেই বন্ধ হয়ে যেত, মানে কোনোদিন খুলে রাখা যেত না দরজাটাকে, সবসময় বন্ধ হয়ে যেত। বাথরুমটা কোনোভাবে ঢালু ছিল বা কিছু, এবং একটা ছিল যে খুব ঝোড়ো হাওয়া দিলেও দরজাটি একটু 1 ফোঁটাও নড়তো না, এতটাই ভারী দরজা ছিল, মানে 1 চুলও নড়তো না।
কেন বলছি তার কারণও পরে বলবো। এইবার আমার একদিন এবার আমার যে বাবা মায়ের যে শোবার ঘর, সেই ঘর থেকে মানে ঘর আর তার মাঝখানে অল্প একটা ছোট্ট বারান্দা, মানে একদমই ছোট্ট, যে ঘরোয়া লাগোয়া যে বারান্দা হয়, সেই বারান্দা, তার অপর সাইডেই পায়খানা বাথরুম। এবার আমার দের খাটের ডান দিকে আমাদের টিভি, আর মানে ড্রেসিং টেবিল আর টিভি, আর আমার ঘর মানে আমি যেখানে খাটে মানে খাটে আমাদের খাট থেকে যেখানে ঘরটা মানে বাইরেটা দেখা যায় পায়খানা বাথরুম, সেই দেওয়ালেই আমাদের ফ্রিজ এবং একটি জানলার সামনেই ফ্রিজ রাখা। তো এই জানলাটা আমরা রাত্রিবেলা বন্ধই করে দিতাম। এবার আমি বসে বসে টিভি দেখছি, এবং আমি যে পজিশনে শুয়ে শুয়ে টিভি দেখছি সেটা থেকে পুরো রান্নাঘর পায়খানা বাথরুম সবই ওই জানলা এবং দরজা দিয়ে দেখা যায়। এইবার আমার মা নিচে খাচ্ছে, বাপি আমার সাথে বসে টিভি দেখছে। হঠাৎ করে মনে হলো কেউ একজন বারান্দা দিয়ে দৌড়ে এসে রান্নাঘরের দরজাটা খোলা ছিল, সেটাও অ্যালুমিনিয়ামে, ধাম করে বন্ধ করলো। যেই বন্ধ হয়েছে আমি সঙ্গে সঙ্গে তাকিয়েছি, দেখি আমাদের পায়খানার দরজাটা অনেকটা খুলে বন্ধ হয়ে গেল। এবার আমাদের মানে খড়দায় ভীষণ চোরের উৎপাত, ভীষণ, মানে প্রচুর চুরি চামারি হয়। তো খোলা বারান্দা, আমি ভেবেছি নির্ঘাত কোনো চোর, মানে খবর পেয়ে নির্ঘাত কোনো চোর মানে এই খবরটা পেয়ে আর কি, মানে কেউ হয়তো তাড়া করেছে, ওই জন্য হয়তো আমাদের পায়খানা বাথরুমে গিয়ে ঢুকে গেছে। হয়তো পায়খানা বাথরুম অ্যাটাচ বাথরুম, মানে পায়খানার সাথে অ্যাটাচ করা বাথরুম। তো এইবার আমার বাবাকে বলছে, বাপি দেখো মনে হয় চোর ঢুকেছে। আমি তখন ক্লাস 7-এ পড়ি, 2007-এর ঘটনা এটা। আমি বলছি, বাপি দেখো মনে হয় চোর ঢুকেছে। বাপি বলছে, দাদা আজকে লাঠিটা নিয়ে আসে, এ মারবই, চোর মারবই। এবার লোকে বলবে হয়তো তুমি খেয়াল করোনি, বেরিয়ে চলে গেছে। যে ঘটনাটা মানে এই যে দরজা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটা ঘটার পর থেকে আমি একদম চোখ একদম মানে ওই দরজার দিকে দিয়ে রেখেছি, যে চোর বেরোলেই ধরবো তাকে। এইবার বাপি লাইট টাইট জ্বেলে, এবার আমাদের বাথরুমে কিন্তু বাথরুম থেকে বেরোনোর ওই দরজা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বাথরুমের দুটো ঘুলঘুলি ছিল, একটা মানুষ ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যেতে পারবে না, অবশ্যই না। তো বাপি দরজাটা খুললো, তাকে কোথাও কেউ নেই। ওগুলো কি সব মানে আমার বাবাও আর কি চিন্তিত। মেয়ে বললো কি হলো তাহলে এটা, তো দিয়ে এবার তখন না আমাদের মাথায় একটা কথা স্ট্রাইক করেছিল, যে অনেক সময় হয় না কেউ যদি মারা যায় তাহলে সে জানান দিতে আসে। তো এরকম তো অনেক ঘটনা শোনা, মানে এরকম অনেক ঘটনা আমি শুনেছি। তো আমার মাথায় স্ট্রাইক করলো কেউ কি তাহলে মারা গেল। তো আমার যথারীতি আমাদের যা যা মানে রিলেটিভ ছিল সবাইকে রাত্রেবেলা মোটামুটি ফোন, মানে তখন সবে নোকিয়ার সেই পুরোনো দিনের হ্যান্ডসেট আমার হাতে এসছে, তো মোটামুটি সবাইকে ফোন টোন করে খবর নেওয়া হলো। তো দেখলাম না কারোরই কোনো ক্ষতি হয়নি। তো যাক যে সেই রাতটা আমার সাথে প্রথমবার ঘটা। এইবার আমার মা আর বাবা এই যে ঘটনাটা, এই দরজা খুলে ঢুকে যাওয়ার ঘটনাটা হামেশাই দেখতো, হামেশাই, মানে হতেই থাকতো এই ঘটনাটা, এরকম দরজা খুলে উনি মানে ভেতরে ঢুকে যাচ্ছে, এই ঘটনাটা হামেশাই হতো। তো যাই হোক, এইবার আমার মা ভয় পেতে শুরু করলো। মায়ের কানের কাছে গিয়ে কেউ না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো, মাকে ডাকতো। মানে আমি মানে বলছি কতটা ফোনে শোনা যাবে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এইভাবে ডাকতো, এরকম ভাবে ডাকতো। আচ্ছা, হুইসপারিং সাউন্ড। হ্যাঁ, হুইসপারিং সাউন্ড আমার মা প্রচুরবার শুনেছে। শুধু আমার মা না, আমার বাবা পরবর্তীকালে বলেছে, কিন্তু সেই মুহূর্তে কোনোভাবেই বলতো না, যদি আমার মা ভয় পায়। তো বাবার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বাবা পরবর্তীকালে গিয়ে, মানে যখন এই ঘটনাগুলো একদম শেষের দিকে মানে আর হচ্ছে না, তখন গিয়ে বলেছে হ্যাঁ আমিও দেখেছি। কিন্তু তার আগে বাবা কোনোদিন প্রকাশ করেনি। বাবা বলতে আমার মনের ভুল, তাকে বলতে এরকম হয় নাকি। আমি বলবো না, আমার বাবা মানে একজন চা বিক্রেতা, মানে চা বিক্রি করে। তো আমার বাবা ভোরবেলা মানে 3:45-এর মধ্যে বেরিয়ে যায়। তো ওই জন্য আর কি মানে বাবার মানে ভোর মানে রাত থাকতে বাবা বেরিয়ে যায়। তো আচ্ছা, তো বাবা মাকে বারবার বলতো যে না এটা তোমার মনের ভুল, এইরকম কিছু হয় না, তাহলে তো আমার সাথেও হতো, আমি এত ভোরবেলায় উঠি, অন্ধকার থাকতে উঠি।
তো মা বলতো না হচ্ছে আমার সাথে এরকম জিনিস। এরপর আমার বাড়িতে অনেক ছোট ছোট ভুতুড়ে কাণ্ড হতে শুরু করলো। যেমন যেমন আমাদের ঘরে টিভি হঠাৎ করে চলতে চলতে ফট করে খারাপ হয়ে গেল। আবার নিজের থেকেই মানে দোকানে দিল, দোকানে সারানোর জন্য দিল, সব দেখলো দোকানের টেকনিশিয়ানরা, দেখে বললো যে টিভির তো কোথাও কিছু হয়নি, কিছুই খারাপ হয়নি, বুঝতে পারছি না। তো বাড়িতে এসে আবার চালালো, টিভি দেখে সেই চলতে শুরু করলো। তো এরকম করে প্রচুরবার টিভি 2-3 বার খারাপ হয়েছে, কোনো কিছু নেই, মানে দোকানে নিয়ে যাচ্ছে কিছু পাচ্ছে না, আবার বাড়ি আনছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তারপর আমার যে ঠাকুমার যে রান্নাঘর ছিল সেই ঘরে খালি মানে সুইচ কেউ অন অফ করলে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা হতো, মানে মনে হতো যেন সুইচ কেউ অন অফ এরকম করছে। কিন্তু গিয়ে দেখতাম কোথাও কিছু নেই, কারণ ঠাকুমার ঘরে একটি মাত্র সুইচ কাজ করতো যেটাতে আলো জ্বলে, মানে সেটা যদি অন অফ করতো তাহলে অবশ্যই আলোটা জ্বলতে নিত, কিন্তু বাকি সুইচ গুলো তো মনে হতো কেউ যেন অন অফ এরকম করছে। এবং সেই আওয়াজটা স্পষ্ট আমিও শুনছি, মা তো একদম শুনতো। এবার আমার যে ঘরটা, মানে আমি যে লাইট ঘরটা, ফ্লিকার করার কিছু অ্যাক্টিভিটি দেখতে পারতেন, মানে লাইট জ্বলানো বা করছে অটোমেটিক্যালি? হ্যাঁ এটা হতো, কিন্তু সেই মুহূর্তে আমরা ভাবতাম আমাদের যেহেতু রওরাতে না ভীষণ ভোল্টেজের প্রবলেম হয়, মানে আপ ডাউন করে, ভীষণই আপ ডাউন করে, মানে একদম নিভে যায় আবার জ্বলে ওঠে। তো এটা না সবার বাড়িতে হতো বলে না আমরা অতটা কোনোদিন গুরুত্ব দিই, মানে বাথরুমের আলোতে একটা ওই 60 পাওয়ার যে আগেকার যে হলুদ হলুদ বাল্ব হুম গুলো হুম হতো হুম না, ওইটা লাগানো ছিল আমাদের। তো ওইটা না ভীষণ ভাবে মানে একদম স্লো আলো হয়ে যেত, আবার কিছুক্ষণ বাদে উঠে মানে জ্বলে উঠতো। তো আমরা ভাবতাম না ভোল্টেজের আপ ডাউনের জন্য হচ্ছে, কিন্তু সেটা তো পরবর্তীকালে বুঝেছি যে না, ওই ওনার সাথেই ওটা আর কি কানেক্টেড ছিল। সেটা আমি অনেক পরে গিয়ে মানে আর কি বুঝতে পেরেছি। তো এবার এরকম হতো। এবং আমার যে ঘরটা ছিল সেই ঘরটা না অতিরিক্ত মাত্রায় ঠান্ডা থাকতো, মানে আমি জানি না আমার ঘরে কিছু প্রবলেম হতো কিনা, কিন্তু বাবা মায়ের ঘরের টেম্পারেচার গরমের কালে মানে পাখা চালিয়ে দরদর করে ঘেমে, মানে পাখা চলেও কোনো আরাম হতো না, কিন্তু আমার ঘরে না বরাবরই ঠান্ডা ওই ঘরটা। এবং আমি জানি না কেন আমার মানে ওই ওই টাইমটা না আরো বেশি করে ঠান্ডা ফিলিংস হতো এই ঘরটাতে। এইবার তারও একটা ঘটনা আছে, আমি সেটাও বলবো, আগে এই ঘটনাটা শেষ করি। কেন ওই ঘরটা অত ঠান্ডা তার একটা মানে খুব চমকপ্রদ ঘটনা, যেটা আমি অনেক বছর বাদে জানতে পেরেছি, তো সেটিও বলবো। সেটিও এই ঘটনার সাথেই আর কি রিলেটেড। হুম। তো এবার আমার মা এরকম দেখতো মাথার সামনে দাঁড়িয়ে আছে, মা রাত্রেবেলা ঘুমাচ্ছে, হট করে দেখতো মাথার সামনে দাঁড়িয়ে আছে, আর ভয় চিৎকার করে উঠতো, বাবা উঠতো তো দেখতো কেউ নেই, এইরকম করে। যাই হোক এরকম মা, এটা 2007 থেকে হতে চললো। এবার 2007-এর লাস্টের দিকে, এটা 2007-এর পুজোর আগের ঘটনা আমি যেটা বলছি, মানে যখন থেকে শুরুটা হলো। আর 2007-এর লাস্টের দিকে আমার দিদা মানে কিছু মানুষ খোঁজ দেয় যে তোমার মেয়ের বাড়িতে এরকম হচ্ছে, তাহলে হয় না মসজিদ, তো একটি মসজিদে গেল। তো ওখানে যেতে দিদাকে বলল যে এরকম আপনাদেরই কোনো সম্পর্কীয় আত্মীয় কেউ, মানে আত্মীয় বা খুব কাছের কি কেউ, মানে এরকম কি আর কি মানে আগুনে পুড়ে মারা গেছে? তো দিদা বলেছে হ্যাঁ কেন, বলছে সেই আছে আপনার মেয়ের বাড়িতে। তো দিদা আচ্ছা 3 জায়গা থেকে পরপর 3 জায়গায় গেছিল, এবং সেখানে 3 জায়গাতেই একই কথা, কোন আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি ওই বাড়িতে মানে আস্তানা গেড়েছে। তো যাই হোক 2007-এ আমাদের মানে সম্পূর্ণ মানে বাড়ির পরিবেশ একদম অন্যরকম হয়ে গেল। আমার মা আস্তে আস্তে একটু অসুস্থ হতে শুরু করলো, বাবা, ঠাকুমা, জেঠু জেঠিমা সবাই একটু একটু করে অসুস্থ, মানে কেউ আর কি ভালো থাকতে, মানে যে ভালোটা থাকতো সেটা আর কি কেউ মানে ওখানে থাকা মানে সেরকম আর মানে ভালোটা আর কেউ থাকলো না, সেরকম শরীর খারাপ কারোর, কারোর পয়সা করি, আমার বাবার বিজনেসে লস, বাবা অত্যন্ত মানে আমার বাবা না মেনলি একটু একটু করে চেঞ্জ হতে শুরু করলো, মানে বাবা একটু অন্য ধরনের হয়ে গেল, মানে কারোর সাথে কথা না বলা, একটু কেমন খিচখিচে হয়ে যাওয়া,
তারপর মানে কোনো রকম মানে কারোর সাথে কথা বলতো না, সারাদিন শুধু টিভি চালিয়ে মানে নিজের কাজটুকুনি করতো, করার পরে আর কারোর সাথে কথা বলতো না। টিভি চালিয়ে বসে টিভি দেখতো, কিছু বললে খিটখিটে হয়ে গেছিল। মানে যে মেয়েকে মানে আমাকে কোনোদিন উঁচু গলায় বাবা কথা বলেনি, আমার সাথে একটু উঁচু গলায় কথা বলতো। মানে বাবা না একদম অন্য রকম, মানে একদম অন্য ধরনের হয়ে গেছিল সেই মুহূর্তে। আচ্ছা। তো যাই হোক, এবার এই ঘটনাটা 2007 থেকে আমার বাড়িতে চলতে শুরু করলো। 2007, 8, 9, 10, 11, 12, 13 পুরো চলতে শুরু করলো। এইবার 13, 14 অব্দি পুরোপুরি পাকাপাকি ভাবে আমার বাড়িতে এই ঘটনাটা চলতে শুরু করলো। এর মধ্যে আরেকটি ঘটনা বলি। আমার বাড়ির সামনের দিকে বাড়িতে একটি বউ আছে। তো সেই বউটি মানে আমার বাবা যেহেতু আমার মাকে ভীষণ ভালোবাসে, হাত ডাক করতো, মানে আমার বাবার না স্বভাব ছিল কিছু এনে মানে হয়তো মানে মাছ এনেছে বা মাংস এনেছে বা মুদির দোকান এনেছে, সবকিছু এনে বাবা মাকে দূর থেকে ডাকতো। মানে আমার মায়ের ভালো নাম রিনা, তো মায়ের নাম ধরে ডাকতো, রিনা রিনা তাড়াতাড়ি এসো নিয়ে যাও। তো ওই বউটির না ভীষণ মানে এটাতে রাগ হতো, মানে যেহেতু ওনার হাজবেন্ড আর কি ওনার সাথে কোনো সম্পর্কে ছিল না, তো খালি আমার মাকে বলতো, বাবা রিনা হয়তো পুদু এমন ডাকে, দূর থেকে সবাই পাড়ার লোক শুনলেই চমকে ওঠে, আর কি ভালোবেসে ডাকে, তুমি আবার সাড়া দাও না কেন। মানে সবসময় এরকম করে বলতো মাকে। মানে তো টন্ট মেরে কথা বলতো একদম। টন্ট মেরে, হ্যাঁ একদমই টন্ট মেরে কথা বলতো। মা কোনোদিন সেটা বুঝতেই পারিনি, মা ভাবতো মানে ভালো আর কি দিদি করে কথা বলে, হয়তো মাকে ভালোবেসেই বলেছে। আমার মা একটু মানে এইসব মানে এসব মায়ের মাথায় আসে না আর কি, মানে এই টোন বা এরোটোন একটু কথা সরল সাদা সিধে টাইপের। একদমই তাই। তো এবার একদিন কি করেছে ওই জেঠিমা আর কি, উনি গুনতুক বলে হয়তো কথাটা, উনি সেটা করতেন। কারণ কি ওনার যে পুত্রবধূ তার ঘরে উনি জিন চালনা করেছিলেন ওনার নিজের পুত্রবধূর ঘরে। যেহেতু পুত্রবধূকে ওনার পছন্দ নয়, সেহেতু ওনার পুত্রবধূর ঘরে উনি জিন চালনা করেছিলেন। এবং আচ্ছা। সেটা পরে জানা যায়, সেটি অনেক পরে জানা যায়। তার আগে যে ঘটনাটি ঘটিয়েছিলেন, উনি একটি নতুন শাড়ি আমার মাকে দেয়, যে বলে যে এটা তুমি পরবে। তো আমার মা যথারীতি দিদি হিসেবে ভেবে, প্রতিবেশী হিসেবে ভেবে শাড়িটি নিয়ে নেয়, নিয়ে এবং সেটি পরার পরই আমাদের বাড়িতে যেন সবকিছু উৎপাতটা আরো জোরালো, মানে যে উৎপাত হতো সেটা দ্বিগুণ বেড়ে গেল ওটা পড়ার পরে। তো কি মনে হলো, আমার আমার যে মাসি মানে মায়ের যে পরের বোন, আমার মেজো মাসি, তার কি মনে হলো, সে বলল যে দিদি ছেড়ে দে, শাড়িটা আর পরিস না, ওটা ফেলে দে। তো মা এবার কোথায় ফেলবে, মা আমার যে ঘরটা সেই ঘরের চৌকির তলায় সে শাড়িটা রেখে দিল। এইবার আমি যখন বাড়ি ঢুকলাম, মানে এবার পরে শনিবার যখন আমি বাড়ি ঢুকলাম, আমি বাড়ি ঢুকেই মানে আমার এমনি ফিলিংস হতো গা ভারী হয়ে যেত, কিন্তু বাড়ি ঢুকে আরো যেন গা ভারী হওয়াটা মানে মানে ভীষণ ভাবে মানে তীব্র ভাবে বুঝতে পারছিলাম যে বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে। এবার আমি আমার ঘরে সন্ধ্যেবেলা শুয়ে ফোনে বই দেখছি, হঠাৎ করে না পায়ের উপর দিয়ে কিছু একটা চলে গেল, মানে ল্যাক অফ সেকেন্ড আমি উঠে দেখলাম কিচ্ছু নেই। যদি ইঁদুর হতো বা টিকটিকি হতো বা অন্য কিছু হতো তাহলে তো আশেপাশে থাকতো, সেই প্রাণীগুলো যেতে কোথাও একটা তো যেত। আমি তন্ন তন্ন করে বিছানার চারিদিক খুঁজলাম, কোথাও কিছু নেই। এবার রাত্রেবেলা শুয়ে আছি, আমার না মনে হচ্ছে খাটটা দুলছে। আমি ভেবেছি ভূমিকম্প হয়েছে, তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে নিচে নেমে দাঁড়িয়ে দেখছি না কোথাও কিছু নেই, কিন্তু আমার সাথেই ব্যাপারটা হচ্ছে। আবার বন্ধ করে আলো টালো নিভিয়ে শুয়েছি, খাটের তলা থেকে না ক্রমাগত পোকা মারার শব্দ হচ্ছে। তো আমি ভেবেছি উই পোকা, আর ভালো করে শুনছি না, উই পোকার মানে কাটার ডাকটা মানে যে আওয়াজটা সেটা খুবই স্মুথ হয়, মানে খুবই হালকা হয়, কোনোদিন কেঁদে, এবং কিন্তু এটা স্পষ্ট টোকা, এবং প্রত্যেকবারই 3 বার করে টোকা হচ্ছে। ওই কাঠের বিম গুলোতে কেউ টোকা মারছে।
হ্যাঁ, মানে খাটের তলা থেকে। হুম। তো পরে সেটা জানতে পারি যে ওই শাড়িটি মানে যে দিয়েছিল ওইটার জন্য, মানে এটা একটা ঘটনা আছে, আমি বলছি আগে এটা বলি। এরপর আমি এত কিছু হওয়ার পর আমার এক বৌদি ছিল, আমার তার সাথে খুব আলাপ পরিচিত ছিল। সে আমাকে বললো যে ব্যারাকপুরে একজন আছে, তোদের যখন বাড়িতে এত প্রবলেম বলছিস তো তুই চল না। এবার আমি ব্যারাকপুরের কোনো প্রেসক্রিপশন দিতে পারবো না রাস্তার, কারণ আমি তাদের সাথেই গেছিলাম, তাদের সাথেই ফিরেছি, তাদের 4 চাকা গাড়িতে। তো আমি বলতে পারবো না যে আমি কোন রাস্তায় গেছি, মানে কেউ যদি হেল্প করে আমি সত্যি কথা বলতে পারবো না যে আমি কোন জায়গায় গেছিলাম। তো ওখানে যাওয়ার পর গেছিলাম, গিয়ে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে যিনি আর কি মানে ওখানে এইসব কাজকর্ম করেন, উনি হঠাৎ করে আমাকে বলছে, যাকে সাথে করে নিয়ে এসছিস তাকে বাইরে বসতে বল, বাইরে যেতে বল, আমার এখানে তার কোনো প্রবেশ নেই। আমি ভেবেছি বৌদিকে বলছে, আমি বললাম বৌদিকে? বলে, না না, যে তোর পেছন পেছন এসছে তাকে বাইরেই থাকতে বল, আমার এখানে প্রবেশ নেই। আমি না পুরো মানে অবাক হয়ে বসে পড়েছিলাম, আমার পেছনে কি এসছে, বৌদি ছাড়া কেউই, মানে বৌদি আর ওনার হাজবেন্ড ছাড়া কেউই নেই, তাহলে কে হতে পারে? তো যাই হোক, ওখানে একটা ঘটি আছে, ঘটিতে জল আছে, জলটা ছিটিয়ে ভেতরে আয়, বল কি হয়েছে। ঘটিটা জলটা ছিটিয়ে আমি ভেতরে গিয়ে বসি, বলতে উনি আমার দিকে তাকালেন, তাকে বললো, কি হয়েছে, ভয় লাগছে? আমি বললাম যে না, ভয় পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। বলে উনি আমার হাতটা ধরলেন, মানে হাতে ঠিক মানে কবজির যে নিচে যে জায়গাটাতে হাতটা শুরু হয় ওখানটা ধরলেন। ধরে বললেন যে মানে তখন তখন কোনো মানে আর কি কথা বললেন না, ধরে উনি কিছুটা চুপচাপ শুনলেন, শুনে বললেন, যখন উনি মারা গেছিল তোর মায়ের এত কান্না কিসের ছিল, কেন তোর মা তো কাঁদছিল কেন, মরে গেছে, তোর মায়ের মরা কান্নার দরকার কি ছিল? মেয়ে এবার বোঝ, খেলা বাড়িতে এসে বসে আছে, এবার আমি কিছু করতে পারবো না, বেরিয়ে যা। আঁকা হয়েছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর আমি কিছু করতে পারবো না। আর আমি বলছি, আমি না পুরো অবাক, কারণ উনি কি করে জানলেন যে কে আছে, আর আমার মা বা কেন কাঁদছিল, মানে আমার মা কেন কাঁদছিল উনি তো কি করে জানলেন? আমি ভীষণ ভাবে অবাক হয়ে যাই সেই জায়গাটা, উনি কি বলছেন। তারপর উনি বললেন যে যখন তোর মায়ের কেউ মারা গেছিল পুড়ে, তখন তোর মা কাঁদছিল, মুখ দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি? আমি বললাম হ্যাঁ, কাঁদছিল। তাহলে মরতে বল তোর মাকে, আমি পারবো না কিছু করতে, আমি ছাড়াবো কেন? যাই হোক, আমি পুরোই সেই জায়গাটা একদমই মানে আমি এখনো বলছি, মানে আমি একদম শক, মানে সেই সময় মানে ভীষণ ভাবে শক্ত হয়ে গেছিলাম যে কি বলছে, মানে এটা কি করে সম্ভব। তারপর বললো যে বাড়ির নিচে কে ছিল, তাকেও তো জাগিয়ে দিয়েছে এসে। বাড়ির নিচে কে ছিল মানে? তখন উনি আমাকে বললেন যে আমার আমার যে ঘরটা কেন ঠান্ডা থাকার কারণ, ঘরটা মানে যখন জমি কেনা হয়েছিল, মানে আমি এই ঘটনাটা পরে আমার ঠাকুমার থেকে শুনেছিলাম, যে আমাদের বাড়ির জমিটা যখন কেনা হয়েছিল তখন অনেক নিচে, মানে ভিতের নিচে ওখানে কারোর মানে 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 কেউ পোতা ছিল, মানে কারোর কবর ছিল বা এরকম কিছু, মানে কিছু একটা ছিল। তো সেটাকে মানে ক্লিন করেই তারপর বাড়িটা করা, কিন্তু ওটা আমার স্থান হয়ে গেছিল আর কি, মানে কিছু পেয়েছিল, মানে পুঁটলি মতন কিছু একটা, তো সেগুলো সব ক্লিন করে তারপর বাড়িটা করা হয়েছে। ওই জন্য হয়তো ওই ঘরটার নেগেটিভ এনার্জি একটু মানে বেশি, তো ওই ঘরটা ওই জন্য সবসময় ঠান্ডা, মানে ঠান্ডা থাকে। তো যাই হোক, ওই যে উনি যে ওনার আত্মাটা ছিল তাকেও জাগিয়ে দিয়েছে, এই এই যে আরেকজন এসে, নতুন একজন এসে তাকেও জাগিয়ে দিয়েছে। এবং সেটা জাগানো হয়েছে যে জেঠিমাটি যে শাড়িটা দিয়েছিল আমার মাকে, ওর মধ্যেই মানে কার্যটা করা ছিল। এবার বললাম যে কেন আমি বললাম যে শাড়িটার জন্য কি হয়েছে সেটা আমি বলবো পরে, এটা হচ্ছে তার মেইন ঘটনা। মানে শাড়িটার মধ্যে কিছু একটা কার্য করে দেওয়া হয়েছিল, যাতে আমার বাড়িতে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আরো বেশি করে হয়, মানে অতিষ্ঠ করে দেয়। তার জন্য ওই শাড়িটার মধ্যে কার্য, এবং সেই শাড়িটা আমার মা পরে ফেলেছিল।
তো আচ্ছা, তারপর এবার কি হলো? হ্যাঁ, এবার 2015-র এই ঘটনাটা এবার গেল। ওই যে যার কাছে গেছিলাম সে আমাদের বললো আমি কোনো টাকা পয়সা নিই না, কিন্তু উনি যা ফিরিস্তি দিয়েছিলেন মানে ওনার যে পুজোর সামগ্রী লাগবে, তো সেই সময় উনি 2015-র কথা বলছে, সেই সময় প্রায় 25 থেকে 30 হাজার টাকা মানে খরচা হতো। যেহেতু আমাদের সেই সময় অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল আমি বললাম, তো আমার বাবা বললো আমার সামর্থ্য নেই কত টাকা দিয়ে কিছু করার। তো উনি আমার বলেছিলেন যে এসব সামগ্রী কিনে যদি কিনতে পারিস তবেই ফোন করবি, নাহলে করবি না, তাহলে আমার কিছু করার নেই। তো যথারীতি আমি আর ওনাকে ফোন করি না। 2015 চলছে এই ঘটনা। এবার বলি 2015-তে আমাদের মানে 2015 কিছুদিন বাদে আমার বাবার হাতে কিছু টাকা পয়সা আর কি আসতে শুরু করে। তখন না কিছুটা ভয় খানিকটা কেটে গেছিল, মানে কোনো কারণে ওই মাঝে মাঝে আমার দিদা মানে এই কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা জল পোড়া নিয়ে এসে দেওয়া এইটুকুনি করতে বলে তখন কিছুদিনের জন্য একটা বিরতি ছিল, প্রায় মানে বছর খানেকের মতন একটা বিরতি ছিল ওই বাড়িটিতে, মানে আমার বাড়িটিতে কিছু একটা মানে বিরতি ছিল। তখন আমার মা ভয়টা পেত না, ওই জল ছিটে দিত, গঙ্গার জল ছেটাতো, পুজো করতো, এসব হতে হতে এরপর আমার বাড়ির দোতলা হয়, গেট ফেট লাগিয়ে ঘর তোর একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাবা দোতলা করে বাড়িতে, দোতলা আচ্ছা। করে বাড়িতে ভাড়া দেয়। ওপরটি মানে উপর তলাটিতে একটি ফ্যামিলিকে ভাড়া দেয়, হাজবেন্ড আর ওয়াইফ ওরা। তো এবার একদিন কি হয়েছে, ওর ওপরে যে ওয়াইফ মানে সেই কাকিমার কি যিনি ভাড়া এসেছিলেন, তিনি এসে না আমার মাকে ওপরেও না দুটো ঘর, বারান্দার সেম সাইডে মানে আমাদের যে পায়খানা বাথরুম যে সাইডে তারই ওপরে ওদেরও পায়খানা বাথরুম, এবং তার পাশে রান্নাঘর দিয়ে তারপর সিঁড়ি নেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমার যে কাকিমা, তিনি ওই নতুন যে ভাড়াটিয়া কাকিমা, উনি আমার মাকে এসে বললেন যে বৌদি এই বাড়িতে কি কিছু আছে গো? মা বললো কিছু মানে? বলছে না মানে উনি না খুলে বলছেন না যে ভয়ের কিছু বা এরকম কিছু আছে। মা বলছে না তো কেন? বলছে না আমি না ওপরে সেদিন মানে ওই যে খোলা যে বারান্দাটা মানে যেখানটায় ওনার পায়খানা বাথরুম, সেখানে উনি প্যান্টালি বসেছিলেন, আর মানে ওনার যে বারান্দাটা শেষ করেই সিঁড়ি নামছে, মানে আমার নিচে আসার সিঁড়ি, আর ওপরে পাশে কাকুর ছাদ, ওই ছাদটা তখন ওপেন ছিল, ছাদটা বন্ধ ছিল না। তো আচ্ছা। বলছে কেউ না একজন এসে ছাদে চলে গেল, আমি ছাদে গিয়ে না কাউকে দেখতে পেলাম না। মা বলছে না ওসব কিছু নেই, তোমার মনের ভুল। হ্যাঁ হতেই পারে, উনি আর কিছু বলেননি। আবার নেক্সট দিন সেম মানে নেক্সট দিন উনি ওনার সময় ঘরে শুয়েছিলেন, তো মনে হলো যে বারান্দা দিয়ে কেউ পাশের ঘরে ঢুকে গেল। তো তারপরে এসে বলতে এবার ওনারা উঠেই যাবেন, মানে ওনাদের নতুন বাড়ি হয়ে গেছিল, ওনারা চলেই যাবেন। মাকে আবার যখন লাস্ট বার জিজ্ঞাসা করেছিল তখন মা বলেছিল হ্যাঁ তুমি যেভাবে করো ঠিকই দেখেছো, কেউ মানে কেউ একটা আছে আর কি। তো বলার পর তা ওনারা চলে গেলে তখন ঘর তো ফাঁকাই ছিল, ওপরে দুটো ঘর। এর মধ্যে আমাদের না পাড়াটা সবাই সবার সাথে আর কি গল্প করে। তো এই ওনারা মানে ভাড়াটিয়া চলে যাওয়ার পর বেশ কিছুদিন বাড়িটা ফাঁকা ছিল, মানে উপরের দোতলাটা প্রায় 4 থেকে 5 মাস মতন উপরের ভাড়া মানে উপরটা ফাঁকা ছিল। মানে ওনারা চলে গেছিলেন পুজোর সময়, অক্টোবর, 5 মাস না সরি ভুল বলছি, 2-3 মাস ফাঁকা ছিল। ওনারা পুজোর আগে চলে গেছিলেন, তো ওই 2-3 মাস ফাঁকা ছিল, ডিসেম্বর আবার নতুন ভাড়াটিয়া আসছে। তো তার আগে ওই ওই ফাঁকা অবস্থাটায় একদিন আমাদের উল্টো দিকের বাড়ির পিসি, মানে আমি পিসি বলি তাকে, সে আমার মাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো মানে আমার বাবার নাম ধরে, আমার বাবার ডাক নাম ধরে বলছে পদু আবার ভাড়া দিয়েছে? তা বলছে যে ভাড়া দিয়েছে, কই না তো। বলছে হ্যাঁ তোমাদের তো দোতলায় দেখলাম কি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে একটা বউ, মানে ঘুমটা দেওয়া একটা বউ দাঁড়িয়ে আছে, তো ভাড়া দেয়নি? তা মা বলছে না ও ভাড়া দেয়নি। বলছে, তাহলে কাকে দেখলাম? বলছে ও হবে হয়তো আমার শাশুড়ি হয়তো দোতলায় উঠেছিল। মা এই বলে আর কি স্টপ করে দিয়েছে ব্যাপারটা। মা তো বুঝতে পেরেছে যে পেয়েছিল আর কি। আর নতুন ভাড়াটিয়া আসছে,
তো ওই ভাড়াটিয়ারা মানে হাজবেন্ড ওয়াইফ আর তাদের 2 ছেলে। তো এবং ভাড়াটিয়ার যে নিজের ভাই সে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো রাত্রেবেলা করে। তো একদিন এরকম উনি উঠছেন আর উনি বললেন, পুরো দেখলেন ওনার পাশ দিয়ে আরেকটাকে মানে একটা বউ উঠে চলে গেল উপরে, মানে ছাদে। তো যখন ছাদে উঠে চলে গেল তখন ওনার মাথায় স্ট্রাইক করলো যে ছাদে তো দরজায় তালা দেওয়া, কারণ আগের ভাড়াটিয়ারা ছাদটা খুব অপব্যবহার করেছিল, ওই জন্য আমার কাকু তালা দিয়ে রেখেছিল, ছাদ ব্যবহার করতে দিত না। তো তখন ওনার মাথায় স্ট্রাইক করছিল, আরে ছাদে গেল মানে ছাদটা তো বন্ধ, গেল কোথায়? তো এরপর থেকে ওই ভাড়াটিয়া যে নতুন যে ভাড়াটিয়া বউ উনি অনেকবার দেখেছেন ছায়া এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখেছে। উনি এসে আমার মাকে জিজ্ঞাসা করতে, আমার মা ওনাকে প্রথমেই সব সত্যিটা বলে দিয়েছে। তো উনি অত ভয় পেতেন না, উনি একাও সেরকম থাকতেন না বলে ওনার অত কিছু অসুবিধা হয়নি। এবার এরকম চলতে থাকলো। এইবার আমার জেঠিমা, মেজ জেঠিমা উনি একদিন দেখলেন, এবার আমার ঠাকুমা একদিন দেখলেন, এরকম করে এবার বাড়ি শুদ্ধ লোক দেখতে শুরু করেছিলেন। মানে প্রথম তো ব্যাপারটা আমাদের মধ্যে সীমিত ছিল, কিন্তু এরপর বাড়ি শুদ্ধ লোক, তারপরে কি করা হবে এরকম, মানে এরকম টেনশনের মুহূর্তে আমার একটি দাদার সাথে আলাপ হয়, যে দাদাটি মানে ত্রাণ মানে এই তন্ত্র সাধনা বেশ ভালো মতোই মানে আয়ত্ত করেছিলেন। উনি তারাপীঠের আর কি মানে সাধক ছিলেন, আর ওনার ওয়াইফ ছিলেন কামাখ্যা সাধিকা, মানে কামাখ্যা থেকে আর কি সাধনা করেছিলেন। তো ওনারা দুজন আমাদের বাড়িতে আসে, বাড়িতে আসার পর ওনারা আমার বাড়িতে পুজো করেন। এইবার প্রথমবার মানে আমাকে উনি অনেক কিছু শুনেছিলেন, শুনে টুনে আমাকে কিছু মানে বাড়ি বন্ধনী দেওয়ার জন্য অনেক কিছু আর কি দিয়েছিলেন। তখন দেওয়ার পর মানে সেটা দিয়ে আমি আর কি বাড়িটা বন্ধনী দেওয়া হতো না, মানে আমি তো অত প্রসেসিং জানতাম না, তো আমার কিছু ভুল প্রসেসিং হয়ে গেছিল, যে বাড়িতে ছিল সে বাড়িতেই মানে বাড়ির ভেতরে আটকা পড়ে গেছিল, মানে তাকে বাইরে আগে বার করে তারপর বন্ধনী দিতে হতো, কিন্তু সে বাড়ির ভেতরে আটকা পড়ে গেছিল। এরপর শুরু হলো তার তাণ্ডব, মানে সে তো আটকা পড়ে রয়েছে, সে আমার মাকে প্রচুর ভাবে দেখা দিতে শুরু করলো, ভয় দেখাতে শুরু করলো। মা রাত্রেবেলা ঘুমাতে পারতো না, 3টে 3:30 মায়ের সাথে কোনো কথা বলতাম, মানে আমার বাবা বেরিয়ে গেলে আমি মায়ের সাথে কোনো কথা বলতাম। মা মানে ভয় দেখাতো মানে কিরকম ভাবে ভয় দেখাতো, একটু যদি কয়েকটা ইনসিডেন্ট বলেন। মানে মা ঘুমাচ্ছে হয়তো পাশে এসে দাঁড়িয়ে থাকতো, মায়ের কানের কাছে ওই হুইসপারিং যেটা হতো সেটা মানে আরো জোরে বেড়ে গেল, মানে বারবার। আর এই ঘর ওই ঘর, মানে মা দেখতো মা রান্না করছে, মানে এই ঘর থেকে ওই ঘর চলে গেল, আর ওই ঘর থেকে এই ঘরে চলে এলো, মানে এইরকম হতো, মানে উত্তরটা অনেক বেশি। মানে ওপরের ওরাও মানে আমার যে ভাড়াটিয়া সেই বউটাও বেশি বেশি করে, মানে একদিন ঘুমাচ্ছে দেখে সামনে কে একটা দাঁড়িয়ে আছে, চোখ খুলে মানে ঘুম চোখে দেখেছে, চোখ খুলেছে ভালো করে দেখছে না কেউ নেই, চান করছে মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার ঠাকুমা দেখতো, মানে ঠাকুমার ঘরের না যে জানলাটা ছিল জানলাটা তো ওপেন থাকতো, তো ঠাকুমা দেখতো সিঁড়ি, মানে ঠাকুমার যে জানলাটা সেই জানলার ধাপে সিঁড়ির ধাপটা পড়তো, ওই ধাপে কে বসে আছে, মানে এরকম প্রচুর। আমার কাকু টাকু সবাই এবার দেখতে শুরু করে দিল, বাড়ির মধ্যে যারা যারা ছিলেন। এরপর আমার কাকু অনেকবার বুঝতে পেরেছে, কাকুর বিছানায় মনে হতো কেউ গিয়ে বসছে, মানে এরকম ভাবে উৎপাত শুরু হয়েছিল। তা এবার আমার ওই সাধক যে দাদা তাকে আমি বললাম, সে তো মাথা দিয়ে বললো, ইস মানে এত বড় তুই ভুল করলি কি করে, মানে বাড়ি আর কি মানে বন্ধনী, মানে উনি তো ভেতরেই থেকে গেছে, কিন্তু উনি তোর মাকে মেরে দিতে পারেন, মানে এরকম একটা সম্ভাব্য কিছু একটা বলেছিলেন। শুনে আমার ভীষণ ভয় হয়ে গেল। যাই হোক, এক সপ্তাহ মানে টানা এক সপ্তাহ উগ্র যে উৎপাতটা সেটা টানা এক সপ্তাহ আমার মায়ের সাথে চললো। পরেই একটা বেশ বড় অমাবস্যার পুজো ছিল কিছু একটা, তো দাদা বললো আমরা বাড়িতে গিয়ে পুজো করব। তো বাড়িতে গিয়ে পুজো টুজো করে উনি যেখানে ওনার মেন বাসস্থান ছিল সেখানে গিয়ে ওনাকে মানে আমাদের বাড়িতে যিনি যেখানে আস্তানা গেড়েছিল একটা জবা ফুলের গাছ, ওই গাছের সামনে উনি আস্তানা গেড়েছিল, মানে এবং সেটা আমার কাকুর মানে যে পায়খানার যে চেম্বার তার সামনে, তো উনি ওখানে থাকতেন। তো ওনাকে সেখানে খাওয়া দাওয়া দিয়ে যা যা মানে ওনার পুজো পরিক্রমা করে দাদারা চলে এলো, কিন্তু বললো যে 6 মাসের গ্যারেন্টি,
আমি যা কার্য করেছি সেটা হয়তো 6 মাস, 6 মাস পরে উনি আবার ফেরত আসতে পারেন। আচ্ছা। এবার এই ঘটনাটা বলছি 2019-এর ঘটনা, মানে এতদিন ধরে আমার বাড়িতে সব চলেছে 2019-এ। এরপর আমার জেঠু অসুস্থ হলো 2020-তে, যে করোনার টাইমটা, সেই পুরো টাইমটা আমার জেঠু অসুস্থ হলো। অসুস্থ হয়ে আমার জেঠু মারা গেলেন 2021-এ। জেঠু মারা যেতে বাড়ি অনেকটা হালকা, মা ভয় পেত টুকটাক। এবার না ভেতরে আর উনি কিছু করতেন না, উনি বাইরে, মানে জানলার বাইরে থেকে উনি টুকটাক আওয়াজ করা, মানে মাকে সাড়া দেওয়া বা মানে দূরে দাঁড়িয়ে দেখা দেওয়া, এসব করতেন উনি। কিন্তু সেটা একদম মানে দূরে, কোনোভাবে কাছে আসতে পারতেন না। মানে আমার বাড়িতে উনি কোনোভাবে ঢুকতে পারতেন না। আর কেন জানি না, আমরা কিন্তু কোনো কিছু করিনি বা কিছু করিনি। এটা জেঠু, আমার মেজো জেঠু মারা যাওয়ার পর মেজো জেঠু হচ্ছে আমার মানে বাড়ির উল্টো দিকেই থাকতো। আমাদের বাড়িটা টোটাল 4 কাঠা জমির ওপর, মেজো জেঠুর 2 কাঠা জমি ছিল এবং আমার কাকু আর বাবার মিলিয়ে 2 কাঠা জমি ছিল। তো ওই মানে 2 কাঠা জমির ওপর যে মেজো জেঠুর বাড়ি, সেখানেই থাকতেন জেঠু। জেঠু মারা গেলেন এরপর আর মা এরকম ভাবে, আমিও আর কোনোদিন সেরকম মানে কিছু বুঝতে পারিনি। অনেকটাই আমিও ভয় পেতাম, মানে বাড়ি গেলে আমার গা বাড়িয়ে যেত। আমি একটা জিনিস ফিল করতাম, আমি না বাথরুমে চান করতে পারতাম না। মানে আমি বাথরুমে মানে চান করলেই যেই চোখটা বন্ধ হতো না, মনে হতো সামনে দাঁড়িয়েছে বা পাশে দাঁড়িয়েছে, এরকম ফিলিংস হতো। তো যাই হোক, এবার 2023-এর 17ই জানুয়ারি আমার মেজো জেঠিমা মারা যায়। আমি একটা জিনিস জানতে চাই, আপনি মানে যেরকম ভাবে বলছেন যে আপনার মাও দেখতো শোবার টাইমে যে আপনার মুখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, তো ওনার মুখটা দেখার টাইমে ওনার মুখটার কিরকম ভাবে দেখা, মানে কিরকম মুখশ্রীটা ছিল, সেটা যদি একটু বর্ণনা করতেন। না দেখুন, মানে আমি তো কোনোদিনই, সত্যি কথা বলতে আমি কোনোদিনই দেখিনি। আমি অলওয়েজ মানে ফিল করেছি, মানে আচ্ছা, কিছু একটা ফিল আছে করেছেন কিছু মানে একটা আছে। মানে মানে চোখ যে বন্ধ করলে ফিলিংসটা মানে অনেকে। তীব্র তীব্র। আচ্ছা। না মানে আমার মা যেটা দেখেছে সেটাও অবয়ব এবং সাদা, মানে অবয়বটা সাদা। আচ্ছা। মানে আমার মা কোনোদিন কোনো মানে ওনার স্ট্রাকচার, মানে মুখোশটি বা কিছু এরকম কিছু দেখেনি। অবয়ব মানে একটা ছায়া মূর্তি যেমন হয় না, সেই রকম বুঝতে দেখতে পেরেছি, মানে আমার মা বরাবর। নীরব হ্যাঁ উপস্থিতি যেটাকে বলা যায়। হ্যাঁ। আচ্ছা। তো সেরকমই একটা মানে অবয়ব দেখতো। আর আমি কোনোদিনই কিছু দেখিনি, ফিলিংস, মানে আমার ফিলিংসটা না ভীষণ, মানে আমি কোথাও গেলে যদি সেখানে কিছু থাকে, আমার ওটা খুব ফিলিংস হয়, মানে আমার গা না পুরো ভারী হয়ে যায়, মানে আমার না অস্বস্তি হয়, মানে আমি সেখানে মানে থাকতে পারি না আর কি, এরকম একটা ব্যাপার হয়ই আমার সাথে। তো দেওয়ার পর এবার সেই 2023-এ আমার বিয়ে ঠিক হয়। 2023-এর 27শে ফেব্রুয়ারি, 17ই জানুয়ারি আমার মেজমা মারা যায়। তারপর আমার বিয়েটা হয়। বিয়ের পর থেকে এখনো অবধি আমার ঠাকুমাও মারা গেছেন এই বাড়িতে। 3 জন মারা যাওয়ার পর এখন আমার মা আর সেরকম কোনো কিছুই দেখতে পায় না। এখন আর মানে ভয়টাও পায় না, মানে কি যে হলো, মানে আমার নিজস্ব মনে হওয়া যে আমার জেঠু জেঠিমা আর কি ওনাদেরকে আর কি মানে মাকে আর কি প্রোটেক্ট করছে, এটা আমার মনে হয় ওনাদের হাত থেকে। এই জন্য আমার এটা ভীষণ মনে হওয়া। তো আমার মায়ের ঘটনাটা এখানেই শেষ, কারণ আর এখনো পর্যন্ত আমার বিয়ে 1.5 বছর হয়ে গেছে, আমার ঠাকুমা মারা গেছে 1.5 বছর হতে চললো, তো মানে 1.5 বছর হতে চললো আর কি। তো এখনো আর মা সেরকম খুব একটা ভয় পায় না এই জন্য আচ্ছা। আমার বাড়িতে। কিন্তু আরেকটা ঘটনা বলি আমার জেঠুর সাথে, এবং সেখানে আমার হাজবেন্ড, আমি আর আমার আরো 2 বন্ধু এবং আমার যে জেঠুর ছেলে দাদা, সেই দাদাও উপস্থিত ছিল। এটা একটা ছোট্ট ঘটনা। এবার বলি, আমার জীবনের বড় ঘটনাগুলো তো আমি প্রত্যেকটাই শুনি, মানে 2টো ঘটনাই শোনালাম। এবার যেটা শুরু করবো সেটা খুব বেশি না, মানে হয় না অনেক সময় কিছু কিছু ছোট ঘটনা হয় যেগুলো ব্যাখ্যা হয় না, এরকম কিছু ঘটনা আমার মানে আমার লাইফেও ঘটেছে এবং আমি আমার দিদার থেকেও শুনেছি, তো সেগুলোই বলছি আর কি। তো আমার জেঠু যে মারা গেছেন 2021-এ মারা গেছেন জেঠু।
তো এই জেঠু যখন মারা যান, ওনার যখন কাজকর্ম হয়ে যাওয়ার কিছুদিন বাদে আমার বাড়িতে একটি কাকিমা কাজ করেন। তো সেই কাকিমা মানে আমার মেজো জেঠিমা যে তার বাড়িতেও কাজ করতেন। তো দাদাদের ঘরটা বলি, নিচে দুটো ঘর, ওপরে দুটো ঘর। তো নিচের ঘর মুছতেন, ওপরের ঘর যখন মুছতেন, তো ওই কাকিমা খুব চেঁচামেচি করতো, না 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 আমি একা যাবো না, একা যাবো না, আপনি চলুন বৌদি, আপনি চলুন। মানে আমার মেজো জেঠিমাকে বলতো, মানে মেজো মাকে বলতো যে আপনি চলুন, আমি একা গিয়ে মুছবো না। মেজো মা একদিন বলতো, কেন মুছবে না কেন, একা যাবে না কেন, ওপরে কি আছে দিনের বেলা? বলতো যে না, একদিন মানে আমি পেছনের ঘরটা মুছছিলাম আর সামনের ঘরের পাখাটা এমনি এমনি চলে গেছে। মানে এই ঘটনাটা আমার দাদা আমাদের বলছে, মানে এই ঘটনাটা যে ঘটেছে তখন আমি, আমার হবু হাজবেন্ড, মানে এখন যে হাজবেন্ড সে তখন আমার উডবি ছিল, তো ও আর আমার আরো 2 বন্ধু তারা ওখানে উপস্থিত। তো এক শীতকালে এই ঘটনাটা, মানে যেটু মরে যাওয়ার পর, যে মারা যাওয়ার পর যে শীতকালটা, সেই শীতকালে এই ঘটনাটা বলছে যে তার কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। এবার দাদা বলছে যে জানিস ওরকম, মানে আমাদের যে কাজ করে সেই তার নাম হচ্ছে সোনালী কাকিমা। তো বলছে জানিস সোনালী কাকিমা কিছুতে উপরে উঠে এসে মানে ঘর মুছতে চাইছে। আমি কেন রে? বলছে আরে যে দেখ না, মাকে নিয়ে এরকম এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে, বলে নাকি ওই এই ওর পাশের ঘরটা মুছতে গেলে এর পাশে নাকি ফ্যানটা চলে আপনা থেকে চলে ওঠে কোনো কারণ ছাড়া। তো এই কথাটা শেষ হয়েছে শীতকাল কিন্তু, মানে কেন বলছি, কারণ ফ্যানটা বন্ধ, ফট করে ফ্যানটা চলে উঠলো। আমরা লাফিয়ে যে যেখানে ছিলাম নিচে সবাই মিলে, মানে সেম, মানে কথাটা শেষ হয়েছে ওই ঘরে যে ফ্যানটা চলে ওঠার গল্প বলছিল সেই ফ্যানটাই চলে উঠল। কোনো সুইচ দেওয়া নেই কিন্তু, কিছু নেই কিন্তু, আপনা থেকে চলে উঠলো ফ্যানটা। তো মানে পরে বন্ধ হয়েছে কি হয়নি, মানে কি হয়েছে আমরা দেখিনি, তত্তরিয়ে সবাই নিচে নেমে চলে এসেছি। মানে দোতলায় গল্পটা শুনছিলাম, তো একদম দোতলা থেকে লাফ মেরে যে যার নিচে চলে এসেছি, নিচে এসে হাঁপাচ্ছি আমরা। পরে কি হয়েছে, ওপরে লাইট জ্বলেছে, ফ্যান মানে লাইটটা মানে জ্বালানো হয়েছিল, ফ্যানটা কি হয়েছে আমরা ঘুরে গিয়ে দেখিনি। মানে এই এই যে ব্যাপারটা, মানে ওই ঘটনাটা ওইটাই বলছিল যে ফ্যানটা মানে চলে ওঠে আপনা থেকে, সেটাই হয়েছে। মানে এতটাই আমরা মানে চমকে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখনো ব্যাখ্যা পাইনি এই ঘটনাটার, এখনো কোনো ব্যাখ্যা পাইনি আমি। এর যে কেন হলো, মানে ওই ঘটনাটাই তো বলছিল যে ফ্যানটা চলে ওঠে, মানে সেটাই কি করে চলে উঠলো, মানে এটা কি কোনো ভৌতিক ব্যাপার কিছু না, মানে কি হতে পারে? এটা আমার মানে শ্রোতা বন্ধুদের থেকে আমি জানতে চাই, কারোর যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে তারাও আপনার সাথে শেয়ার করুক, আমাকেও জানাক যেটা কি হতে পারে। মানে এতটা মানে প্রমিনেন্ট, মানে ওই কথাটাই হচ্ছিল এবং ওটাই হলো সামনে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, নেক্সটটা বলি, নেক্সটটা হচ্ছে এটাও আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনাকে আমার মায়ের ঘটনায় বললাম যে দাদা বৌদির সাথে আমি ব্যারাকপুর গেছিলাম। সেই দাদা বৌদির বাড়িতে আমি না ভীষণ ভাবে যেতাম, এবং তাদের বাড়িটা না ভীষণ ভাবে হন্টেড। মানে হন্টেড বলতে তাদের বাড়িতে কিন্তু মানে বাড়ির এন্ডে মা কালীর বড় মন্দির রয়েছে, এবং সেই মন্দির জাগ্রত, মানে তারা রীতিমতন সেবা করে, মানে পুজো দেয়, নিত্য পুজো হয়। আবার মানে সেটা বাড়ির এক কর্নারে, আরেক কর্নারে 3টে বাড়ির চেম্বার এক জায়গায়, মানে এতটাই ডেঞ্জারাস ব্যাপার। 3টে বাড়ি কর্নারে চেম্বার, যে পায়খানার যে চেম্বার হয় না, 3টে চেম্বার এক জায়গায়, মানে এক কর্নারে, এবং যে কর্নারে 3টে বাড়ির চেম্বার সেই কর্নারে ঈশান কোণ। মানে বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস হতে পারে। তো এই বৌদির বাড়িতে বৌদি আমাকে বরাবরই বলতো যে বাড়িতে কিছু আছে। উনি অনেকবার দেখেছেন, মানে কেউ পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, উনি রান্না করতেন, পেছন দিক দিয়ে চলে বাথরুম পায়খানার সামনে চলে যাচ্ছেন, বা কেউ পাঁচিলে বসে আছেন। অনেকবার উনি অনেক ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা বলেছেন, তা আমি মজা ওড়াতাম, হ্যাঁ তুই ভুল ভাবছিস, এসব হয় না। বলতে না রে আমি ভয় পাই, আমি ভীষণ ভয় পাই, না রে হয় না, এইসব বলতাম। এবার একদিন ওই গৌরী আমাকে বললো যে আমি ওনার বাড়ি গেছিলাম, তো আমাকে বললো খেয়েছিস, একটু ঘুমিয়ে নে, আমি তো করে চানটা টুক করে করে চলে আসছি, চানটা করে আসছি। তাহলে ঠিক আছে বলে
উনি চান করতে গেছেন, বললে একটু দেরি হবে কারণ আমি শ্যাম্পু ট্যাম্পু করবো। ঠিক আছে, বলে তুই ঘুমা। তা আমি ফোনটা পাশে মানে করে রেখে ওর ঘরের মানে মেঝের মানে যেদিকটা খাটের ধারেই শুয়েছিলাম, কিন্তু দেওয়ালের দিকে পিঠ করে, মানে ও যেখান দিয়ে হাঁটা চলা করে ওদের ঘরে সেই দিকে পিঠ করে আর দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে আমি একটু মানে নড়ে চড়ে সোজা হয়ে শুয়েছি। তো শুতে না দেখলাম একজন সাদা বস্ত্র পরিহিতা এই মানে ওর বাইরের দরজা মানে ওর দরজা থেকে বাইরে বেরিয়ে গেল ঘরের দরজা দিয়ে। তা আমি ভেবেছি ও শ্যাম্পু ট্যাম্পু নিতে এসছে, ঘুমের ঘোরও ছিল। আমি মুখ টুক দেখিনি, শুধু একটা সাদা কিছু মানে, এবং সেটা খুব স্পষ্ট, মানে আমি যে অবয়ব দেখেছি তা নয়। মানে মানে আমি ওই বৌদি ভেবেছি, কারণ বৌদি একটা সাদা মানে নাইটি পরে ঘুরতো মাঝে মাঝে, মানে ঘরে থাকতো আর কি। আমি তো ওই ওনাকেই ভেবেছি, আমি ভূত ভাবিনি বা অন্য কিছু ভাবিনি। চোখটা খুলে দেখলাম মানে বেরিয়ে গেল। আরে আবার ঘুমিয়ে পড়লাম। আমি জানি যে ও হয়তো শ্যাম্পু ট্যাম্পু কিছু নিতে এসেছিল। বেশ কিছুক্ষণ বাদে মানে প্রায় তারপরও আরো আধা ঘন্টা বাদে বৌদি চান করে এসে আমাকে ডাকছে। ও মানে সেদিন ওই বৌদি আমার মানে রহনার বাড়িতেই যাবে বলে আর কি রেডি হচ্ছিল। তো আমাকে বললো কি যাবি না ওর বাড়িতে? ওর আর আমি এর আগে কি নিতে এসেছিলিস ঘরে? বলছে আমি। হ্যাঁ তুই এর আগে এসেছিলিস তো ঘরে? বলছে কই না তো, আমি তো সেই কি শোয়ার আগে গেছি আর এই এলাম, কারণ পায়খানা বাথরুম ধুয়েছি, পরিষ্কার করেছি, সবকিছু করে আসতে তো টাইম লাগবে। তো আমার মাথায় তখন খেললো তাহলে ওটা কে ছিল, আমি কাকে দিলাম। কিন্তু স্পষ্ট আমি মুখটা দেখিনি, আমি নাইটিতে যেতে দেখেছি তাহলে ওটা কে ছিল। এখন আমি মানে কিছু জিনিসের হয় না উত্তর কোনোদিনই খুঁজে পাওয়া যায় না। আমার সাথে এখন প্রচুর ঘটনা হয়েছে যে জিনিসের আমি কোনোদিন উত্তর খুঁজে পাইনি, মানে কি হতে পারে। আচ্ছা, এবার বলি, আমার এই বৌদির কথা বললাম, বৌদির বাড়িটা হন্টেড কেন? বৌদির সাথে একটা মানে ভীষণ মানে কি বলবো, মানে হৃদয় কথাটা হয়তো এখানে ঠিক হবে কিনা জানি না। তো একটা ঘটনা আছে যেটা মানে এই বৌদির পুরো জীবনটা আর কি নষ্ট করে দেয়। তো ঘটনাটা হচ্ছে, এখানে বৌদি এরকম না প্রচুর মানে দেখতো আর কি বাড়িতে, মানে কেউ একজন ছাদে ঘোরাঘুরি করছে, গিয়ে ছাদে দেখলো কেউ নেই, মানে সিঁড়ি দিয়ে উঠছে, ওটা তো ছাদে ঘোরাঘুরি করছে। তো বৌদি ভাবতো দেওর মানে এই বৌদির যে দেওর না, সে ছাদে একটা ছোট টালির ঘর মতন, মানে খোলা, চারদিক খোলা কিন্তু পুরো টালির ছাউনি দেওয়া, তো ওখানে শুতো। মানে যেহেতু ওনাদের এক্সট্রা ঘর ছিল না, তো ওনার দেওর ওপরে শুতে যেত। আর বৌদি ভাবতো যে ওই দেওর একদিন দেওরকে খেতে মানে ডাকতে গেছে, ভেবেছে বৌদি দেওর ওপরে আছে, তো উপরে উঠে ডাকতে গেছে, মানে 3 তলার ছাদ আর কি। তো দোতলায় বৌদির মামা ঠামারা থাকতো, তো বৌদির মামা শ্বশুরের বাড়ি, মানে দাদার মামার বাড়ি ছিল, তো দাদা মামার বাড়িতে থাকতো। তো ঘন্টা টাকা দেওর ওপরের ঘরটায় ওখানে শুতো। তো বৌদি ডাকতে গেছে যে খাইতে আসো, তো দেখছে ছাদে কেউ একজন ঘুরছে। তো বলছে দেও, পুরো উঠে গিয়ে যখন চাপতে যাচ্ছে দেখছি কেউ নেই, মানে ওইটুকুনের মধ্যে মানে হাওয়া এরকম হয়েছে। তো এই বৌদি প্রেগনেন্ট হয়, ঠিক আছে, 5 বছর বিবাহিত জীবন, মানে বৌদির টোটাল 12 বছরের বিবাহিত জীবন ছিল। 5 বছরের বিবাহিত জীবনের মাথায় বৌদি ইস্যু মানে ক্যারি করে আর কি। তো সেই সময় কি হয়, বৌদি একদিন স্বপ্ন দেখছে যে বৌদির মেন যে ঘরের দরজা, তার বাইরের দরজাটা হচ্ছে মানে রাস্তার যে মেন দরজা আর কি, গেট। তো বৌদির ঘরের দরজাটা না বৌদিরা রাত্রেবেলা খুলে শুতো গরমকালের জন্য, যেহেতু মেন গেট বন্ধ থাকতো, তো বৌদি খুলে শুতো। এবার দেখছে বৌদি স্বপ্নে দেখছে এটা, যে একজন ভীষণ কদাকার একটি মহিলা, যার দাঁত দুটো বড় বড়, এটা স্বপ্নে দেখছে কিন্তু বৌদি, সে গ্রিল ধরে মানে বৌদি গ্রিলটার সামনে দাঁড়িয়ে বলছে যে তোর এত হাসি খুশির জীবন তো আমি সব নষ্ট করে দেবো, দেখবি কেমন এক ঝটকায় তোর জীবন নষ্ট করে দিই, হাসি তোর হাসি আমি বার করবো। মানে বৌদি কিন্তু এটা স্বপ্নে দেখছে, এটা কিন্তু সত্যি হচ্ছে না। বৌদি মানে এটা দেখার পরে ঘেমে নিয়ে মানে গরমে কষ্টে উঠে মানে চেঁচিয়ে উঠে পড়ে। তো দাদাকে যখন স্বপ্নের কথা বলে, দাদা বলে দেখো এরকম ইস্যু আসলে তো এরকম দুঃস্বপ্ন ভালো স্বপ্ন সবই রকম হয়, তো তুমি কিছু ভয় পেও না, কিছু হবে না। তো বৌদি বলে ঠিক আছে, সেটা নিয়ে আর মাথা ঘামায় না।
এরপর থেকে না বৌদির শরীরটা একটু দুর্বল হতে শুরু করে, মানে একটু উইকনেস দেখা দেয়। এবার কি করে এবার এটা এখানে বৌদির দ্বিমত আছে, কারণ সায়েন্স বলে এটা ডাক্তারের ভুল আর বৌদি বলে এটা ভৌতিক। এবার সেটা আমি ক্লারিফিকেশনটা ওইভাবে দিতে পারবো না, কারণ বৌদি যে ডক্টরকে দেখাতো বেবির জন্য, বৌদি না এবার পেটে না ওই স্বপ্নটা দেখার পর থেকে না বেবি যখন 5 মান্থের আর কি মানে গ্রোন আপ হচ্ছে, তো না বৌদির পেটে না হালকা একটা চিনচিনে ব্যথা হতো পেটের ভেতর, মানে হালকা একদম খুব স্লাইট একটা চিনচিনে ব্যথা হতো। ব্যথাটা বাড়তে শুরু করলো ওই স্বপ্নটা দেখার পর থেকে, ব্যথাটা একটু একটু করে বাড়তে শুরু করলো অল্প অল্প করে। তো যে ডাক্তারকে বৌদিরা দেখাতো সেই ডাক্তারকে না দেখিয়ে বৌদিরা অন্য একটা মানে সেই ডাক্তারের কাছে না আল্ট্রাসোনোগ্রাফির যে মেশিনটা সেটা ছিল না, ইউএসজি মেশিনটা অন্য একটা ডক্টরের চেম্বারে ওটা বসানো থাকতো। আর লোভে পড়ে গেছিল ওই ইউএসজি যেটা দিয়ে না বাচ্চাটাকে দেখাতো ডাক্তার, তো ওরা মানে দেখার এতটা লোভ বেড়ে গেছিল ওই জন্য ডাক্তারই চেঞ্জ করে দিল। এরকম চিনচিনে ব্যথা হতে হতে তো একদিন একটা পেন কিলার দেয়, কিন্তু এই ইস্যু হলে তো কোনো রকমই কোনো ওষুধ খাওয়া যায় না, মানে ডাক্তারই প্রেসক্রাইব করেছিল পেন কিলার, তো বৌদি সেটা খেয়েছিল পরে। তার আগে যে সেই রাতে মানে যে রাতে এই পেন কিলারটা খায় তার সেই সন্ধ্যের ঘটনা বলি। সন্ধ্যে নামবে মানে তখন সূর্য আর কি ডুবে গেছে, তারপরেও একটা থাকে না গরমকালে একটা হালকা আলোর হাওয়া থাকে, তো সেই সময় বৌদির দেওর, বৌদির ননদ মানে সব খুব ছোট ননদ দেওর আর বৌদির নিজের দেওর সব উপরে ঘোরাঘুরি করছিল ছাদের মধ্যে, গরমকাল তো হাওয়া খাচ্ছে। বৌদির পান খাওয়ার ভীষণ একটা নেশা ছিল, পানটা খেয়ে ভুল করে ওই 3টে চেম্বার সেখানেই পিঠটা ফেলে, এবং ভুলবশত সেটা খুবই মানে ভুলবশত মানে ফেলে একদম সেখানেই ফেলার পর না হঠাৎ করে ওনার মনে হয় মানে একটা হাওয়ার ঝোঁকা যেমন আসে না ওনার গায়ে দমকা বাতাস চড়ালো কেউ, একদম দমকা হাওয়া এসে মনে হলো হাওয়া নয় ওনার গালে যেন কেউ ঠাস করে একটা চড়ালো, একটা চর কষালো জোরে, মানে কাউকে যদি খুব জোরে একটা চর কষানো হয় যে ফিলিংসটা হয় হাওয়াটা বৌদির গায়ে সেইভাবে লাগলো, মানে ফেলার সাথে সাথে মানে কিছু সেকেন্ডের মধ্যে। বৌদি না হঠাৎ করে বলতে শুরু করলো শরীর খারাপ লাগছে, নিচে নিয়েছো। তো বৌদির যে ডায়টটা উঠছিল সব ধরে ধরে বৌদিকে নিচে নিয়ে আসে। এরপর রাত থেকে শুরু হয় বৌদির পেটে যন্ত্রণা মানে ভীষণ ভাবে, তো ডক্টরকে ফোন করে, ডক্টর বলে দেখুন ওখানে একটা পেন কিলার প্রেসক্রাইব করা ছিল ওটাকে আপনারা কিনেছেন, হ্যাঁ আমরা কিনেছি, কিছু রাখা আছে, ওকে একটা খাইয়ে দিন কিচ্ছু হবে না। ওটা খাওয়ানোর পর পেন আরো বেঁচে গেল। এই ঘটনাটা যেদিন হলো সেই রাত, তারপরের সন্ধ্যেবেলা, তারপরেও সারাদিন যন্ত্রণা মানে কাটা ছাগলের মতন যন্ত্রণা করছে, মানে বৌদি হসপিটালে ডাক্তারকে বলছে না একটু ধৈর্য ধরুন কমে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা পলস ব্যথা হয় মানে 5 মাসে এরকম একটু আধটু হয়, সেই ডাক্তারও এইভাবে মানে বলেছে আর কি। তো ওনারা হসপিটাল নিয়ে যায়নি। তৃতীয় দিন রাত মানে সন্ধ্যেবেলা বৌদি মিসক্যারেজ হয়ে যায়। এবার বৌদিকে হসপিটালে নিয়ে নিয়ে গেলে জানতে পারে একটা মেয়ের সন্তান ছিল, এবং অদ্ভুত ব্যাপার ছিল, মানে কোনো বাচ্চার এরকম হয় বলে মানে আমরা কোনোদিন শুনিনি। এত আমি মেডিকেল লাইনে কাজ করেছি, মানে 5 মাসে রীতিমতন বেবিটা ভালো মতন হৃষ্টপুষ্ট হয়ে গেছিল, বেবিটা মেয়ে সন্তান ছিল, এবং তার পাটা আগে বেরিয়েছিল, মানে যখন মানে ভ্রূণটা আর কি বেরোয় মানে পাটা অর্ধেক আটকে বেরিয়েছিল, মানে এরম পজিশন ছিল, মানে ডাক্তারের নিয়ে গিয়ে মানে ডাক্তার নিয়ে যেতে চেয়ে অর্ধেকটা বেরিয়ে যায়, ডাক্তার নিয়ে গিয়ে ট্রেনে বার করে, মানে কেউ ভাবতে পারেনি 5 মাসের বাচ্চা ওরকম হয়ে যেতে পারে, মানে কারোর আইডিয়া মানে হয়ই না এরকম। আমরাও জানি যে 5 মাসে অল্প কিছু তার গ্রোথ হয়, মানে যদি থাকতো ওটা 7-8 মাসে পরিপূর্ণ বেবি বের হতো, অত ভালো গ্রোথ আমি কোনোদিন শুনিনি। বাচ্চাটা মারা যায়। এরপর ওনার জীবনে কালবৈশাখী নেমে আসে, ওনার হাজবেন্ড সরে যায় ওনার লাইফ থেকে, অন্য একটি মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে, তাদের ডিভোর্স হয়ে যায়, এবং সে এখন টোটালি মানে আলাদা। ওই জন্য
মানে এই ঘটনাটা আমি ভীষণ ভাবে ওদের সাথে, মানে এই ঘটনাটা যখন হয় আমি ওদের সাথে মানে আর কি ছিলাম, তো ওই জন্য আমি ভীষণ কাছ থেকে ঘটনাটা জানি, ওই জন্য আজকে এখানে শেয়ার করলাম যে একটা কতটা মারাত্মক হতে পারে এটা। এবং তারপরে কি ওই বাড়িটা ছেড়ে দেন উনি? হ্যাঁ, ওনার যেহেতু হাজবেন্ডের সাথেই ওনার মানে হুম। কোনো লিঙ্ক আপ নেই, উনি বাড়িটা ছেড়ে নিজের বাবার কাছে চলে আসেন। এবং উনি চলে আসার পর থেকে ওই বাড়িতে উৎপাত, মানে উৎপাত জিনিসটা আরো বেশি বাড়ে। মানে এখন প্রায় প্রত্যেকেই জানে ওই বাড়িতে কি আছে, এবং প্রত্যেকে কেউ হ্যাপি নয়। ওনার এক দেওর নতুন বিয়ে করলো, সেও হ্যাপি নয়। আরেকটা ঘটনা হচ্ছে, এটা অনেক পুরনো, অনেক বলতে অনেকই পুরনো ঘটনা। তখন মানে আমার মানে মামা মাসিরা সব ছোট, মানে সবারই মোটামুটি ওই 10, 12, 15 এরকম সবার আশেপাশে বয়স। তো আমাদের না ওই যে দাদু, সে অনেক ভোরবেলা উঠে না উনুন ধরাতো, এবং সেটা মানে ওই 3:45, তখন মানে 3:45 উনি উঠে উনুন টুনুন ধরিয়ে উনি মানে ওনাদের দোকান, মুদির দোকান ছিল, সেই দোকান টোকান খুলতেন আর কি। তো উনুনটা ধরিয়ে রাখতেন, কারণ ওনার ওয়াইফ মানে আমার মামির দিদা উঠে রান্না বান্না করবে, তো ওই জন্য উনুনটা উনি ধরিয়ে দিতেন। এইবার একদিন কি হয়েছে, উনি ভুল করে 3:45 জায়গায়, এই 3:45 জায়গায় 3:45 উঠে পড়েছেন, শীতকালের রাত। এইবার ওই যে বললাম না আমার যে ওই মামার বাড়িটা, মানে যেখানে আগের ঘটনাটা আপনাকে বলেছিলাম, ওই মামার বাড়িতে প্রচুর ভাড়াতে থাকতো, আপনাকে বলেছি আগের ঘটনাতে। তো ওই বাড়িতে একটি মহিলা থাকতেন, যার নাম মানে যার ছেলের নাম ছিল কানু। তো উনি কানুর মা বলেই পরিচিত ছিলেন, কেউ ওনার আসল নাম জানতো না। উনি কি কেমন ছিলেন, উনি না কিছু সব না মানে মন্ত্র পর্যন্ত জানতেন। উনি ঘরের মধ্যে না ওইসব সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন, সবাই শুয়ে পড়লে আর কি রাত্রেবেলা। এবার উনি কি করতেন, ওনার একটা ইয়ে ছিল, আমাদের শীতকালে যখন আমার দিদারা বলতো, যখন দিদারা পিঠে পুলি করতো না, উনি আসার আগে সব করে টোরে দরজা ফরজা বন্ধ করে দিত। কারণ উনি এসে গুড়িটার উপর তাকালেই না ওনার মুখ দিয়ে কিছু মন্ত্র বেরিয়ে যেত, আর পিঠে পুলি হতোই না, কারোর হতো না, সবার চাল মানে গুঁড়ো মাখা ধরে ফেলে দিত। তো মানে পিঠে পুলির যে ছাঁচটা সেটাই হতো না, মানে উনি এতটাই ডেঞ্জারাস মহিলা ছিলেন। ওই জন্য উনি আসার আগে না উনি একটি মানে সরকারি কোনো হসপিটালে মানে আয়ার কাজ করতেন। তো উনি বাড়ি আসার আগে না শীতকালে যে যার মতন ঘরে রান্না খাওয়া বন্ধ করে আগে পিঠে পুলি করে নিত, মানে যেটা পৌষ পার্বণে আর কি সবার বাড়িতে পিঠে হয়। উনি এতটাই মানে ডেঞ্জারাস ছিলেন। তো একদিন ওই দাদু ভোরবেলা মানে 3:45 মানে 3:45 জায়গায় 3:45 সময় উঠে পড়েছেন। উঠে পড়ে এবার বাইরে গেছে উনুন ধরাতে। এইবার বলি, আমাদের যে মামা মানে ওই পুরোনো মামার বাড়িটা ছিল, সেই সামনে না একটা বড় মাঠ ছিল, মাঠে প্রচুর গাছগাছালি ছিল। এবার উনি দেখছেন ওনার বাঁদিক দিয়ে, বাঁদিকের রাস্তা মানে ওনার বাড়িটা একদম 3 মাথার মোড়ে। তো 3 মাথার মোড়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে আপনার ব্যানার্জি পাড়া, ডান দিকে একটা রাস্তা চলে গেছে গোকুল বাবু বাজার, আর সোজা রাস্তা চলে গেছে হচ্ছে আমাদের তালতলা মাঠ, বিজয় সংঘ ক্লাব। ওই তালতলা মাঠ একটু পেছনে, ওই বিজয় সংঘ ক্লাব। তো 3 মাথার মোড়ে ওনার বাড়িটা, মানে যে বাড়িটার কথা বলছি সেই বাড়িটা এখন 3 মাথার মোড়ে রাস্তায়। উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে উনি ভাবছেন যে সূর্য আজকে বাদে উঠে যাবে, তা উনুনটা ধরাই, তাহলে যাই আমি ঘর থেকে সামগ্রী নিয়ে আসি উনুন টুনুন ধরানোর জন্য, যে মানে উনুনের যে জিনিস। হঠাৎ করে দেখি হুশ করে ওনার সামনে দিয়ে গাছের মধ্যে, গাছের যে গুড়ি, সেই গুড়ি আকাশে উঠছে, বাতাসে উঠছে। উঠতে উঠতে ওনার সামনে দিয়ে হুশ করেছে, যেমন কোনো বাইক কারোর সামনে দিয়ে হুশ করেছে একটা জায়গায় স্ট্যান্ড করে, সেরকম গাছের গুড়িটা হুশ করে এসে একটা জায়গায় মাঠের মতো ধাপ করে পড়লো। উনি দেখলে ওই যে গাছের গুড়িটা যে ওই স্পিডে এসছে না, ওই হাওয়াতে উনি পড়ে গেছেন। পড়ে গিয়ে ওনার হাত মুচকে গেছে, এবং মানে কোড়ে আঙুলটা ওনার মানে কোনো হাতের সার নেই, ডান দিকের হাতটা পড়ে গিয়ে। উনি মুখটা তুলে দেখছেন, ওই যে ভদ্র মহিলা কানুর মা, তিনি লাল পাড় সাদা শাড়ি পরা, একটা বড় কপালে মানে সিঁদুরের বড় টিপ, কোকড়ানো চুল, ওনার খোলা, ওনার কোকড়ানো চুল ছিল, চুল খোলা, ওই গাছ ওই গুড়ি থেকে
মানে পায়ে আলতা পরা, হাতে শাঁখা পরা। উনি কিন্তু বিধবা ছিলেন, ওই ভদ্রমহিলা বিধবা ছিলেন। তো ওই শাঁখা পলা, হাতে পরা, মাথায় মানে লাল সিঁদুর একদম অনেকটা টানা, সিঁথি ভর্তি সিঁদুর। উনি ওই পা দুটো নামালেন গাছ থেকে, আস্তে 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 বাড়ির দরজাটা খুললেন, ঢুকলেন, ঢুকে ঘরে ঢুকে গেলেন। দাদু এইভাবে পড়ে রয়েছে, এবার পড়ে গোঙাচ্ছে। তখন আশেপাশে আসে আরো তো সকাল, তখন তো অনেকেই ওখানে অনেকেরই দোকান, চায়ের দোকানে এসে ওনারা এসে মানে প্রায় প্রায় মোটামুটি ঘন্টা খানেক মতন উনি ওখানে ঘুমিয়েছেন, কেউ জানতেই পারেনি। তো একটু ভোর হতে সবাই উঠে দেখে উনি ওখানে পড়ে আছে। ওনাকে তুলে বাড়িতে আনা হয়, ওনার ডান হাতের ওরে আঙুলটা ভেঙে গেছিল। তো ওই দৃশ্য উনি দেখার পর ওনাকে বলেছিল যে বাড়ি ছেড়ে চলে যেতে, এ বাড়িতে না থাকতে। তবু উনি জানি, উনি অনেকদিন তারপরেও ওই দাদু মারা যাওয়ার বেশ কিছু বছর পরে তারপর ওনার ছেলে একদিন নিখোঁজ হয়ে গেল ঘরে। তখন উনি ঘরে বসে তন্ত্র সাধনা করতেন, অনেক কিছু পেয়েছিল, মরার মাথা, হাড়, খুলি, কাঁচা রক্ত, ছাগলের মাথা, এইসব পেয়েছিল ঘর থেকে। তো তারপর আর ওনাকে রাখা হয়নি ওই বাড়িতে, তাড়িয়ে দেওয়া হচ্ছিল। তারপর ওনার কি হয়েছে কেউই জানে না, ওনার খোঁজ খবর নেই। আচ্ছা, আপনার মায়েরও আর কোনো খোঁজ খবর নেই। আপনি যেমন বললেন যে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো সেই আক্রোশে উনি কোন রকম কিছু করার চেষ্টা না করেছিলেন? না না, কোনো রকমই কোনো কিছু করার চেষ্টা করেনি, এবং করলেও কেউ সেটা মানে বুঝতে পারেনি। কারণ মানে ওই বাড়িতে সেই সময় মানে ওনাকে চলে যেতে বলে তাড়িয়ে দেওয়া, মানে মানে ঘর ছেড়ে দিতে বলেছিল যে বাড়িতে অন্য কেউ ভাড়া নেবে, তো ওই ঘরটা ছেড়ে দেওয়ার জন্য। মানে ওনাকে হয়তো সেইভাবে জানতে দেওয়া হয়নি যে উনি এইসব করেন বলেই ওনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা বলা হয়নি হয়তো। তাই জন্য মানে ওনার জন্য পরবর্তীকালে কোনো ক্ষতি হয়েছে জানা যায়নি। তবে ওনার ছেলের মানে মাথা কাটা একটি লাশ পাওয়া গেছিল, এবং সেটা আমাদের বাড়িতে খবর এসেছিল। কারণ মানে ওই সেটা অনেক বছর পর, মানে এই যে ঘটনাটা যখন বলছি তখন আমার মা তাইরাই কত ছোট। তারপর অনেক বছর পর, মানে আমি তখন সবে হয়েছি, আমার দিদা বলতো তখন নাকি বাড়িতে একটা মানে পুলিশ এসেছিল, এরকম এই বাড়িতে মানে যেহেতু ওনার পকেটে এই বাড়ির ঠিকানায় মানে এই 1 নম্বর ক্ষেত্র মোড়, ডাইনারিটি লেন, এই লেন মানে এই ঠিকানা একটা চিঠি ছিল। তো ওইটার সূত্র ধরেই পুলিশ এসেছিল যেরকম মানে মাথা কাটা লাশ পাওয়া গেছে, এবং সেটা আপনি হয়তো চিনবেন, আমাদের আলমবাজারের গঙ্গার ঘাটে পাওয়া গেছিল, কিন্তু আর মাথা পাওয়া যায়নি। তো ছিল যে বডি এরকম শনাক্ত করার জন্য, তখন বলেছিল না আমরা তো এরকম কাউকে চিনি না বলে তাকে আর কিছু করা হয়নি। কারণ কে ওনার দায়িত্ব নেবে, ওনার মাও তো নেই। এখন তার কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে দিদিভাই, আপনার কাছ থেকে তো এতগুলো ঘটনা পেলাম, এবং ভবিষ্যতে যদি আরো আপনার কাছে ঘটনা থাকে তাহলে নিশ্চয়ই আমরা কন্ট্যাক্ট করবো তো, এবং আরেকটা রেকর্ডিং নিশ্চয়ই বানাবো তো। অবশ্যই আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই নেক্সট দিন যখন আমি ঘটনা বলবো, সেটা আমার শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া এরকম একটা ছোট ঘটনা আছে, সেটাও আমি বলবো, কিন্তু আজ আর নয়। আমার শ্রোতারা শুনে জানাক যে আমার ঘটনাগুলো তাদের কেমন লাগলো, এবং তারা পরবর্তী ঘটনা শুনতে আগ্রহী কিনা সেটাও আপনার মাধ্যমেই আমাকে জানাক। কারণ এখন মাধ্যম আপনি অবশ্যই আমাকে জানাবেন। যদি তারা বলে যে না আমার ঘটনা শুনে তাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমি আরো কিছু ঘটনা জানি যেগুলো তাদের সাথে শোনা মানে শেয়ার করতে আমি ভীষণ খুশি হব শেয়ার করে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ দিদি, শুভরাত্রি। একদম শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Tune in, and turn up the fear. This is Terror FM.